আচ্ছা। সো আমাদের আজকের ল্যাব হলো বেসিকলি দাঁড়ান শেয়ার করি। হয়ে গেল অ্যাডভান্সড বেসিক স্টপ টু। আচ্ছা। সো আমাদের আজকের ল্যাব হলো বেসিকলি আপনাদের ইন্টার প্রসেস কমিউনিকেশন। তো আপনারা তো হোপফুলি ক্লাসে প্রসেস শেষ। এখন ইন্টার প্রসেস কমিউনিকেশন এটা কি আপনাদের থিওরিতে আছে? মোস্ট প্রবাবলি নাই, বাট এই টার্মটা শুনে কি বুঝতেছি কি হইতে পারে এটার কন্টেন্ট। ধরেন আমি ফর্ক করলাম, ফর্ক করলে জিনিসটা কি হয়? ধরেন আমি ফর্ক কল করলাম, ফর্ক দিয়ে আমরা করি কি অ্যাকচুয়ালি? মনে আছে কারো ফর্ক করলে কি হয়? কারো মনে নেই? উম, আচ্ছা যাই হোক। দেখেন অনলাইন ক্লাস বুঝছি অনেকেই জাস্ট জয়েন করে বসে আছেন, তাও যাদের একটু মনে আছে একটু বলি, ফর্ক করলে কি হয় কারো মনে নেই? তার একটা চাইল্ড প্রসেস শুরু হয়। আচ্ছা। তো বেসিক্যালি আমরা ধরেন একটা প্রসেস যদি P1 চালাতে থাকে, ওটাকে ধরলাম আমার নাম হলো প্যারেন্ট। সো যখনই আমরা P2 দিয়ে একটা ফর্ক কল করব, তখন হয় কি আপনার এই যে প্যারেন্ট প্রসেসটা আছে, ওর অবিকল একটা ক্লোন আমরা ক্রিয়েট করতেছি। ঠিক আছে? সো ক্লোন ক্রিয়েট করতেছি যেটাকে আমরা বলি চাইল্ড প্রসেস। তো এই জিনিসটা কি হয়, সেম প্রসেসের আপনি বলতে পারেন যে আমরা দুইটা ইনস্টেন্স পাচ্ছি, বাট দিস ইজ নট নেসেসারিলি দ্য সেম। ধরেন ওর নিজের ভ্যারিয়েবল থাকতে পারে এ বি, এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2। ওরও নিজের ভ্যালু থাকতে পারে, এর ভ্যালু ধরেন 0, বি এর ভ্যালু 3। সো ওগুলা মোটেও ইন্টারলিঙ্কড না, যে আমরা শেয়ার করতেছি মোটেও শেয়ার না। ওরা ওদের ধরেন নিজস্ব সম্পত্তি আছে, ধরেন আপনার প্যারেন্টের আপনার নিজস্ব সম্পত্তি আছে, আপনার চাইল্ড হিসেবে আপনার নিজস্ব সম্পত্তি আছে, ধরেন আপনাদের ভাগাভাগি শেষ ফর সাম রিজন। তো আপনাদের সবকিছু আলাদা, বাট আপনাদের বেসিকলি যেটা কি করা লাগে, ধরেন কমিউনিকেশন দরকার বাবা মা, বাবা ছেলের বা বাবা মেয়ের মধ্যে যে কমিউনিকেশন, ধরেন ওইটাই আপাতত হচ্ছে যে আমরা বলতেছি আজকের ল্যাবে ইন্টার প্রসেস কমিউনিকেশন আমরা করব। ঠিক আছে? সো এটা যদি রিমুভ করি, ইন্টার প্রসেস কমিউনিকেশনটা আমরা কেমনে করব ওইটাই বেসিকলি দেখবো। সো ওইটার কয়েকটা ওয়ে আছে। একটা হলো পাইপস, দেন আছে আপনার শেয়ার্ড মেমোরি, আর আছে হলো মেসেজ পাসিং। সো এই তিনটা প্রসেসই আমরা দেখবো আজকে আসলে। তো এই তিনটা প্রসেসে যাওয়ার আগে একটু এখানে দেখি, সেটা হলো আপনাদের এফডি বা ফাইল ডিসক্রিপ্টর, এটা নিয়ে একটু আইডিয়া থাকা দরকার। সো ফাইল ডিসক্রিপ্টর ল্যাবটাকে আমি নিছিলাম না মোস্টলি। আম এফডি কি মনে আছে? এফডি বা ফাইল ডিসক্রিপ্টরের কাজ কি কারো কি মনে আছে? এটাও একটা ল্যাবে দেখানো হয়েছিল কারো? আচ্ছা। সো ফাইল ডিসক্রিপ্টর যেটা করে, ধরেন আপনি একটা ফাইল ওপেন করলেন, ধরেন A1 ডট টেক্সট, এটা আপনার একটা ফাইল। ঠিক আছে? তো এই ফাইলটা যে আপনি ওপেন করছেন, এই ফাইলটা ধরেন প্রসেস 1ও ইউজ করতেছে, প্রসেস 2ও ইউজ করতেছে। তো এখন এই ফাইলটা যে কোনটা বা কোনটাকে নির্দেশ করে, ওটার লোকেশন কি, এই জিনিসটা তো আপনার পিসির জানতে হবে, রাইট? এটা তো আপনি ধরেন ফাইলে স্টোর করলেন, কোন ধরনের একটা স্টোর করা আছে, বাট আপনার পিসি তো জানতে হবে ওইটা। তো যখনই একটা প্রসেস রান হবে, ধরেন আমরা প্রসেস 1 রান দিলাম, ওইটার একটা নিজস্ব নিজস্ব ফাইল ডিসক্রিপ্টর টেবিল ওপেন হয়। ঠিক আছে? ফাইল ডিসক্রিপ্টর
টেবিল। এটার কাজ হইলো এই যে ফাইলগুলো আমরা ওপেন করতেছি বা ক্লোজ করতেছি বা যাই করতেছি ওগুলার একটা হিসাব রাখতে হবে বেসিক্যালি। কারণ ওইটা হিসাব না থাকলে আমরা কোন ফাইল ওপেন করছি, কে ওপেন করছি, কখন এডিট করতেছি, কখন এটা আবার ক্লোজ করছি, অন্য ফাইলে যাচ্ছি, এগুলো হিসাব মানে রাখতে হবে বেসিক্যালি যখন আপনারা প্রসেসিং করবেন। কারণ আপনারা ধরেন টেক্সট রিড করলেন, টেক্সট কোথাও তো আউটপুট দিতে হবে। এগুলোর জন্য একটা টেবিল রাখা হয়। ওই টেবিলে আপনার যদি আমি ইন্ডেক্সিং করি, ধরেন আপনার 0, 1, 2, 3, ওগুলোর মধ্যে থাকেটা কি অ্যাকচুয়ালি। সো যে কোনো প্রসেস ক্রিয়েট করলে বাই ডিফল্ট প্রথম তিনটা আসলে আপনি ইউজ করতে পারবেন না, ওইটা নির্দিষ্ট কিছু জায়গার জন্য স্টোর থাকে। ওগুলো আমরা আসলে ক্লাসে বলছিলাম, তাও একটু মনে করাই। সেটা হলো, জিরোতে থাকে আপনার stdin বা স্ট্যান্ডার্ড ইনপুট, আর টুতে থাকে, সরি, ওয়ানে থাকে আপনার std আউট বা স্ট্যান্ডার্ড আউটপুট, এরপরটা থাকে স্ট্যান্ডার্ড এরর। ইউজুয়ালি এরকমই থাকে যে কোনো ফাইল বা প্রসেস যখন আপনি ক্রিয়েট করতেছেন। এখন স্ট্যান্ডার্ড ইনপুট মানে হলো ইনপুট আমরা অ্যাজ এ ইউজার কিভাবে দিই, কিবোর্ডের মাধ্যমে দিই, ঠিক আছে, কিবোর্ড বা মাউস যেটাই বলেন। সো বাট যেহেতু আমরা কোড করতেছি, কোডের ক্ষেত্রে ধরলাম কিবোর্ডের মাধ্যমে আমরা ইনপুট দেই। আর আউটপুট আমরা দেখি কোথায়? দেখি আলটিমেটলি টার্মিনাল, ফর নাও টার্মিনালে দেখি, বা ওই কোডের ধরেন এনভায়রনমেন্টে ভিএস স্টুডিওতে দেখি, বলতে পারেন আপনি মনিটরে দেখেন আর কি আউট। ঠিক আছে, ইজিয়ের জন্য জাস্ট বললাম যে আমি আউটপুট দেখছি। এন্ড থার্ড যেটা স্ট্যান্ডার্ড এরর, এটা আমরা আসলে ইউজ করছি খুব কম, বাট কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা আছে, আপনাদের কোডেও দেখবেন। তো আমরা জাস্ট এররটা স্ক্রিনে যে দেখতে পাচ্ছি যে আমরা এরর মেসেজ আসে বা কিছু একটা, এটা আসলে এই ফাইল ডিসক্রিপ্টরের থ্রুতে হয়। একটা নির্দিষ্ট জায়গা স্টোর থাকে আপনার ফাইল ডিসক্রিপ্টর টেবিলে নির্দিষ্ট প্রসেসের জন্য, ওইটার মধ্যে জিনিসটা স্টোর থাকে। এখন আমরা ইনপুট নিতেছি ধরেন ফাইল থেকে, রাইট? আমরা এখন আর কিবোর্ড থেকে নিতেছি না, ডিরেক্ট ফাইল থেকে নিতেছি, তখন ওই জিনিসটা আসলে এই জায়গাটায় স্টোর হয়, ঠিক আছে। তো আমরা যদি কখনো এফডি দিয়ে দেন হইলো গিয়ে ফাইল ওপেন করি, ওইটার ফাইল ডিসক্রিপ্টর বা নাম্বার, একটা ইন্টিজার নাম্বার থাকে, ওইটা আপনারা ইউজুয়ালি ধরে নিচ্ছি 3 থাকে, ঠিক আছে। আর কোনো যদি রিসোর্স কোথাও ইউজ না হয়, ওইটা আসলে ইউজুয়ালি 3 পাওয়া যায়। তো হোপফুলি এটা বুঝছি, বা রেকর্ডিং এ আবার একটু মনে করব জিনিসটা কেমনে হয়। এখন আমরা ধরেন আরেকটা ফাইল ওপেন করছি, a2.txt, ওটাতেও কিছু লেখা আছে, ইনপুট আছে। ওইটা আবার এর পরেরটাই সিকোয়েন্সিয়ালি যাবে, সো আপনার ফাইল ডিসক্রিপ্টর ওইটা হবে 4। তো আমরা কখনো যদি ফাইল ডিসক্রিপ্টর দিয়ে ফাইল ওপেন করি, দেন ওইটাকে আবার আম, আপনার কি বলে দেখতে চাই যে অ্যাকচুয়ালি কোন ফাইলটা আমরা এখন অ্যাক্সেস করতেছি, আপনি এইভাবে ইন্টিজার ভ্যালু প্রিন্ট করে করে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কোনটা আপনার প্রিন্ট করা আছে, ঠিক আছে। তো এটা গেল, এটা সরাই কেমনে? আচ্ছা, এটা আমি ইউজ করি নাই, জানি না, সো ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল মোটামুটি ফাইল ডিসক্রিপ্টর। কারো কি কোনো কোয়েশ্চেন আছে ফাইল ডিসক্রিপ্টর নিয়ে? আচ্ছা, এটা আসলে আগে আপনাদের আগের ল্যাবের কনসেপ্ট, সো এটার আরো ডিটেলসে যাওয়া যায়। ফাইল ডিসক্রিপ্টরের সাথে অ্যাকচুয়ালি আপনার গ্লোবাল ফাইল টেবিল বলে একটা জিনিস আছে, যেটা প্রসেসের জন্য ম্যাপ থাকে সব প্রসেসের জন্য। দেন আবার ইনোড টেবিল থাকে, যেটা আপনার অ্যাকচুয়াল ফিজিক্যাল লোকেশনে যায় বা র্যামে যায়। তো অত ডেসক্রিপশনে যাচ্ছি না আমরা, জাস্ট বুঝলে হবে যে ফাইল ডিসক্রিপ্টর দিয়ে আপনার ফাইল ওপেন হয়, যেটা একটা নির্দিষ্ট নাম্বার থাকে, দেন আমরা ফাইল ক্লোজ করবেন ওই নাম্বারটাকে স্পেসিফিক। আচ্ছা, তো আজকের ল্যাবের কন্টেন্টে যেটা আছে আপনারা ওই ড্রাইভে গেলেও দেখবেন, শেয়ার ড্রাইভটা যেটা দেওয়া আছে, আপনাদের এই কন্টেন্টটা দেওয়া আছে, এইটা কাইন্ড অফ আপনার ম্যানুয়াল। এটা যে ফলো করতে হবে ল্যাব রান দিতে এমন কিছু না, জাস্ট কোনটা কি এটা ডিসক্রিপশন দেওয়া আছে। তো এটা আমরা ওইভাবে খুব একটা গো থ্রু করবো না, আমরা নিজেরাই কোড রান দিয়ে দিয়ে যে কাজগুলো দেখবো আসলে কি হচ্ছে। এইটাই। তো ফার্স্ট এডটাতে যাই। পাইপ জিনিসটা কি? পাইপ ইজ এ ইউনিডিরেকশনাল অর বাই ডিরেকশনাল কমিউনিকেশনাল চ্যানেল। তো এটা যদি জাস্ট একে দেখাই, ধরেন আপনার এটা হইলো চাইল্ড তার প্যারেন্টকে কোনো ডাটা পাঠাবে, ঠিক আছে। ওইটার জন্য আমরা কি আজকে ল্যাবটা হলো কি ইন্টার প্রসেস কমিউনিকেশন, রাইট?
সো কমিউনিকেশনের জন্য একটা পাথ লাগে। ওই পাথটা আমরা ফর নাও প্রথম প্রসেস যেটা সেটা হলো পাইপস, পাইপ ধরছি। তো এটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল পাইপের মধ্যে দেখতে। So, আপনি ধরেন দোতলা বাসায় আছেন চাইল্ড হিসেবে, ঠিক আছে, ফর সাম রিজন আপনি দোতলায় বাসায় আছেন। তো আপনার বাবা ধরেন নিচে আছে, তাকে আপনি কোনো ফাইল দিতে চান, ওইটা আপনি একটা পাইপের মাধ্যমে দিতে চাচ্ছেন। তো ওই জিনিসটা আসলে দেখতে যেরকম হয়, এই ভিজুয়ালাইজেশনটা আসলে মনে রাখলে একটু কনসেপ্টটা বুঝতে ইজিয়ার। ধরলাম একটা পাইপ আছে, ধরেন একটা স্ট্রেট পাইপ। স্ট্রেট পাইপে কি আপনি কোনো কিছু পাঠাইতে পারবেন? ফিজিক্যাল অবজেক্ট, ফিজিক্যাল অবজেক্ট কিন্তু পাঠাইতে পারবেন না। তো যেটা আপনার করা লাগে কি, পাইপটা একটু কাত করা লাগে, রাইট? সো যদি একটু কাত করি তাহলে কি আমি ধরেন একটা বল পাঠাচ্ছি, বলটা গড়ায় গড়ায় নিচে যাবে, রাইট? সো চাইল্ড এখানে কি করতেছে, ডাটা সেন্ড করতেছে, দেন প্যারেন্ট এখানে কি করতেছে, ডাটা রিসিভ করতেছে। এখন এই আম, ছবিটা বুঝার বা দেখার মেইন রিজনটা হইলো পাইপের কনসেপ্টটা এমন, পাইপ হইলো মেইনলি ইউনিডিরেকশনাল। ইউনিডিরেকশনাল মানে আপনার ডাটা শুধুমাত্র একদিকে যাবে। সো আমার যে চাইল্ড প্রসেস, সে যে ডাটা পাঠাইতেছে ওই পাইপে শুধুমাত্র ডাটা পাঠাইতেই পারবে। মানে চাইল্ডকে যদি প্যারেন্ট কোনো ডাটা পাঠাইতে চায়, দ্যাট ইজ নট পসিবল উইথ দিস পাইপ। ওটার জন্য ধরেন আবার সেপারেট কোনো পাইপ ক্রিয়েট করা লাগতে পারে, বাট এই পাইপের উদ্দেশ্য একটাই, সেটা হলো চাইল্ড তার প্যারেন্টকে ডাটা পাঠাইতে পারবে, প্যারেন্ট সেটা রিসিভ করতে পারবে, জাস্ট এইটা। এই জন্য আসলে পাইপটা এইভাবে আঁকা যে আপনার যদি পাইপ কাট করা থাকে and এই পজিশনটা যদি ফিক্সড হয়, প্যারেন্ট তার ডাটা ফেরত পাঠাতে পারবে না, শুধু চাইল্ড তার ডাটা সেন্ড করতে পারবে, ঠিক আছে? সো এইটাই অনেকটা পাইপের কনসেপ্ট আপনি বলতে পারেন। সো পাইপের জন্য একটা অ্যারে ডিক্লেয়ার করতে হয়, অ্যারে ডিক্লেয়ার করতে হয় যেটা লেন্থ ইউজুয়ালি হয় আপনার 2। এটার 2 হইলে অবভিয়াসলি আমরা বুঝতেছি অ্যারে যদি 2 হয়, এটার নাম যদি এ আর আর দিই আপাতত। দুইটা সেল থাকে, একটার ইন্ডেক্স 0, একটা ইন্ডেক্স 1। এখন জিরো ইন্ডেক্স মানে হইলো বা জিরো ভ্যালু মানে হইলো আপনার রিড। এটা একটু মাথায় রাখতে হবে যে ডাটা রিড, রিডকে আমরা কি বলি, রিসিভও বলতে পারি, ডাটা আমি রিসিভ করতেছি। এন্ড ওয়ান যেটা, এইটা মানে হলো ডাটা রাইট, যে আমি যখন এটা অ্যাক্সেস করতেছি পাইপের, তার মানে হলো আমি এখন ডাটাটা রাইট করব, ঠিক আছে? তো রাইট, এটাকে বলতে পারেন আপনার একটা সেন্ড। এটা হোপফুলি বুঝছি। আপনার পাইপে দুইটা কাজ হয়, একটা সেন্ড হয় একটা রিসিভ হয়। সেন্ড হলো সেন্ডার সেন্ড করে, রিসিভার রিসিভ করে। তো এই দুইটাকে আসলে অ্যারে আকারে দেখানো যায়, সেটা হলো 0 নাম্বার সেলে আমি রিডের ডেটাটা রাখতেছি, যে আমি রিড করলাম, আর 1 নাম্বার পজিশন আমি রাইটটা রাখতেছি, যে আমি এখন ডাটা সেন্ড করলাম, ঠিক আছে? তো এইভাবে জিনিসটা করা যায়। তো ওয়েট অপারেশন এখানে অনেক সময় ইউজ করা যাইতে পারে। তো আগে আমি আসলে কোডে যাই, তাহলে আসলে বুঝতে ইজিয়ার হবে। তো আপনারা যদি আপনাদের কোড ফাইল ওপেন করেন তাহলেও চলে, বাট কয়জন করবেন জানি না। তো আমরা এখান থেকেই দেখাই। সো আমাদের কয়েকটা ফাইল আছে, প্র্যাকটিস প্রবলেম আপনারা নিজেরা দেখবেন। পাইপসে যাই, ওপেন ইন টার্মিনাল। হ্যাঁ। সো প্রথমে হলো ইউনিডিরেকশনাল পাইপটা দেখি, ঠিক আছে? এখানে ইউনিডিরেকশনাল কোডটা আছে। তো এখানে কি হইতেছে, আচ্ছা, আপনাদের এই ল্যাবের যতগুলা হইলো লাইব্রেরি ইম্পোর্ট বা ইনক্লুড করা আছে, এগুলো আপনারা এইভাবেই রাখবেন, এগুলো চেঞ্জ করবেন না, ঠিক আছে? আপনাদের এই ফাইল কন্ট্রোল লাগে ফাইল ওপেন অফ করতে, ইউনি স্টেট লাগে আপনার সিস্টেম কলের কিছু কাজ করতে, স্ট্রিং তো স্ট্রিং, স্ট্যান্ডার্ড লাইব্রেরি কিছু কাজের জন্য লাগে, ইনপুট আউটপুটের জন্য এটা লাগে, সিস্টেম টাইপস এর জন্য এটা মোস্ট প্রবাবলি আপনার ইয়ার জন্যই লাগে, হ্যাঁ পাইপস এর জন্যই, সিস্টেম কলের জন্য। আচ্ছা, তো কি কি হইতেছে একটু দেখি। ফার্স্টে হইলো পিআইডিটি। পিআইডিটি মনে আছে কারো? কি ছিল এটা? পিআইডিটি কোন ডাটা টাইপ? আচ্ছা, প্রসেসের ডাটা টাইপ। তো আমরা এইখান থেকে শুরু করি, এগুলো আসলে পুরান জিনিস যেগুলো আমরা জানি। জাস্ট যেটা বললাম ফার্স্টে, আমাদের এফডিটা
দুই লেংথের অ্যারে হবে, তো এটা মাথায় রাখা লাগবে, এটা সবসময় কনস্ট্যান্ট, একটু মনে রাখেন। তো আপনি ফার্স্টে যেটা করছেন, একটা পাইপ ক্রিয়েট করছেন, ঠিক আছে, ইন্ট পি দিয়ে, পাইপ এফ ডি, ওইটা আপনার এই লাইব্রেরির মধ্যে থাকে একটা ফাংশন। তো এই পাইপ ফাংশন কিন্তু ইনবিল্ট ফাংশন, এটা আপনার ক্রিয়েট করার কিছু নেই। ফার্স্টে পাইপটা ক্রিয়েট করলেন, এখন ইফ পাইপ মাইনাস হয়, ওটা এরর, এটা আমাদের আপাতত ধরতেছি হইতেছে না, ঠিক আছে। আমাদের কাজ শুরু এখান থেকে। এ যখন ফর কল করছেন, সো অবভিয়াসলি কি হয়েছে, আপনার একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হয়েছে। চাইল্ড প্রসেসেরও ভ্যালু কিন্তু কখনো নেগেটিভ হইতে পারে না, নেগেটিভ হইলে ওটা অ্যাকচুয়ালি এরর হয়েছে। এটাও গেল। দেন এখান থেকে আমরা কাজ শুরু করি। সো এ ইকুয়াল ইকুয়াল জিরো, কেউ একটু বলতে পারবেন যে এটা কি চাইল্ড প্রসেসের পার্ট নাকি এটা প্যারেন্ট প্রসেসের পার্ট? এ ইকুয়াল ইকুয়াল জিরো, কেউ জানি না। Child. আচ্ছা, চাইল্ড, ঠিক আছে। সো ঠিক বলছেন, চাইল্ড প্রসেসের কাজ। সো এই কোড ব্লকের মধ্যে যা আছে এটা অ্যাকচুয়ালি চাইল্ড প্রসেসের, ঠিক আছে। এখন এটা আই গেস আগের ল্যাবেও আসলে বলা হয়েছিল, বাট তাও একটু রিটারেট করা, যে এ ইকুয়াল ইকুয়াল জিরো মানে কিন্তু এইটা না যে আমার চাইল্ড প্রসেসের প্রসেস আইডি জিরো, জাস্ট ইট মিনস যে আমি এখন এইখানে চাইল্ড প্রসেসের কাজ করতেছি, ঠিক আছে। চাইল্ড প্রসেসের প্রসেস আইডি পাইতে হইলে কি করতে হয় ওইটা হোপফুলি জানি। ওই গেট পি আইডি দিয়ে আপনার প্রসেস গেট করতে পারেন, আর গেট পিপি আইডি দিয়ে আপনার প্যারেন্টের প্রসেস আইডি আনতে পারেন, বাট এটা মানে কিন্তু এটা না যে আপনার চাইল্ড প্রসেসের প্রসেস আইডি জিরো। এখন ধরেন আমি চাইল্ড প্রসেসের ইয়াতে গেলাম, কোড পার্টে গেলাম। এখন ওর প্রথম কাজ কি করছে দেখি, আপনার এফডি জিরো কে ক্লোজ করছে। তো আমি যেটা বলছিলাম যে এফডির দুইটা পার্ট আছে এখন, ওইটা যদি একটু এখানে লিখি। এফডি জিরো মানে হলো আপনার রিড, বা বলতে পারেন আপনার রিসিভ, রাইট। আর রিসিভ মানে ভুল লিখছি না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক। আর এফডি ওয়ান যেটা, এটা মানে হলো আপনার রাইট, এটা সব সময়ের জন্য কনস্ট্যান্ট, এটা বলতে পারেন সেন্ড। সো যখন আপনার এফডি জিরো কে, এটা কিন্তু এফডি ফুল ক্লোজ করতেছে না, একটা পার্ট চাইল্ড ক্লোজ করে দিচ্ছে, তার মানে কি জানেন? তার মানে হলো এইখানে যেটা আছে শুধু এইটুক ক্লোজ হইতেছে। সো আপনার চাইল্ড উইল নট রিসিভ, উইল নট রিসিভ এনিথিং ফ্রম পাইপ আপনার পি, ঠিক আছে। পাইপের নাম যেহেতু পি, পাইপ পি লিখলাম। তার মানে চাইল্ড যদি প্রথমেই বলে যায় যে আমার রিসিভের পার্টটা আমি অফ করে দিচ্ছি, তার মানে হইলো পাইপটা দেখতে এরকম, এই যে যেটা আমরা ফার্স্টে দেখেছি এরকম, তো ও হইলো ইনিশিয়ালাইজ করলো এইটা হলো ওর পাইপ। পাইপ কিন্তু এমন হইতে পারে যে চাইল্ড যদি এমন হয়, প্যারেন্ট এই সাইডে হয়, পাইপটা এরকম প্যারেন্টের দিকে উঁচা করা, ওই ক্ষেত্রে কিন্তু চাইল্ড উইল অনলি রিসিভ, আর আপনার প্যারেন্ট করবে শুধু সেন্ড, যে কোনো একটা কাজ। তো যেটা হইলো চাইল্ড উইল নট রিসিভ এনিথিং ফ্রম পাইপ পি। সো চাইল্ড তাহলে করতে পারবে এটা কি, চাইল্ড করতে পারবে যেটা, সে রাইট করতে পারবে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা রাইটটা কেমনে করবো, অবভিয়াসলি নিজেরা রাইট করব ইনপুট নিয়ে। সো গিভেন ইনপুট এন, রিড জিরো বাফার সাইজ অফ বাফ, এটা হোপফুলি মনে আছে সবার। জিরো মানে হইলো কি, ওই যে ফাইল ডিসক্রিপ্টর জিরো, যেটা যে আপনি স্ট্যান্ডার্ড ইনপুট দিচ্ছেন কিবোর্ড থেকে। বাফার হইলো ফার্স্টে একটা ইনিশিয়ালাইজ করা হয়েছিল বাফার, আপনার স্ট্রিং এর অ্যারে, যেটাতে আমার ডাটাগুলো আমরা স্টোর করে রাখবো, এন্ড কত লেংথের সেটা হলো বাফারের পুরা সাইজের জন্য আমরা চাইলে ডাটাটা নিতে পারি, ঠিক আছে। বাফার সাইজ হলো 200 বাইট। এখন রাইটিং দ্য ডাটা ফর সেন্ডিং, যেটা সে সেন্ড করতে চাইতেছে ওইটা এখন জাস্ট রাইট করব। তো রিড করার পর রাইট হইলো এফডি ওয়ান দিয়ে বাফার সাইজ অফ বাফার
এটাও বুঝছি হোপফুলি। FD1 এ হইলো সে রাইট করলো, কারণ হলো গিয়া এটা আপনার ওই পাইপের স্পেসটা, ঠিক আছে। FD1 যেটা আপনি হলো ফার্স্টে যেটা করছেন, ইউজার ইনপুট নিছেন, ইউজার ইনপুট টু বাফ, এটা কিন্তু জাস্ট ইউজার ইনপুট হইছে, নট পাইপে ইনিশিয়ালাইজ। দেন হইলো আপনি ওই জিনিসটা বাফারে পাঠাইতে চাচ্ছেন, বা সরি বাফ না, সেন্ডিং ভিয়া আপনার পাইপ ফ্রম চাইল্ড প্রসেস। তাহলে আপনার চাইল্ড প্রসেস জিনিসটা সেন্ড করতে চাইতেছে, আর আমরা বলছিলাম কি FD1 হইলো ওই পার্টটা আপনার ফাইল ডিসক্রিপ্টরের যে হইলো রাইট বা সেন্ডের কাজ করে। তো এই জন্য রাইটের মাধ্যমে যেটা কি হইলো, বাফারে যেই ভ্যালুটা আপাতত আছে ওইটা আমরা FD1 পাঠাই দিচ্ছি। ঠিক আছে, কারো কি কোনো কোশ্চেন আছে? কি জন্য মাইক অন করছি? আচ্ছা যাই হোক। আচ্ছা স্যার, মানে বাফার এই ভ্যালুটা মানে কিংবা এই জিনিসটা স্যার আমরা কোথায় ক্রিয়েট করছিলাম? বাফার এই যে আপনি এট ফার্স্ট একটা অ্যারে নিছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ট্রিং ওকে অ্যারে, ওকে ওকে ওইটাতে স্যার। আপনি ইনপুট থেকে ডাটা আগে নিছেন, দেন ওই জি স্যার। ডাটাটা আপনি হইলো এখন পাইপে পাঠাই দিতেছেন এই লাইনের থ্রু। ঠিক আছে। ওকে স্যার। সো রাইট করা ডান, তাহলে আপনার পাইপে ওই ডাটাটা রাইট করা হয়ে গেছে। তো প্রত্যেক কাজের শেষে অবভিয়াসলি ক্লোজ করা লাগবে, ঠিক আছে, যেহেতু আপনার ওপেন হয়েছিল ফার্স্টে, দেন ক্লোজ করা লাগতেছে, সো ক্লোজ FD1 আমরা দিলাম। আচ্ছা, এখন হলো এই পার্টটা, এলস অবভিয়াসলি আগেরটা যদি চাইল্ড হয়ে থাকে, এটা হলো আমার প্যারেন্ট প্রসেসের পার্ট, ঠিক আছে, প্যারেন্ট প্রসেস। আচ্ছা, এখানে ফার্স্ট একটা ওয়েট আছে, এটা আপাতত স্কিপ করি, তো এটাকে আপনার যদি কমেন্ট আউট করে দিই, এটা লাগবে না। এখানে একটা জিনিস খেয়াল করি, প্যারেন্ট কি করলো, ক্লোজ FD1, এটার মানে হইলো প্যারেন্ট উইল নট রাইট ইউজিং দিস পাইপ। ঠিক আছে, কারণ কি, যেটা বলছিলাম FD1 হলো আপনার রাইটের অপারেশন, যে আপনি কিছু রাইট করতে চাইছেন, আপনি যদি এটাই ফার্স্টে ক্লোজ করে দেন তার মানে হলো প্যারেন্ট রাইট করবে না, প্যারেন্ট তাহলে ডাটা রিড করবে। সো রিডিং দ্য ডেটা আফটার রিসিভিং, সো রিসিভ করার পরে ডাটা যদি রিড করে তাহলে কি হবে, FD0 থ্রুতেও রিড করবে। আর ওই ডাটাটা কই ছিল, এই যে আপনার বাফারে ছিল, বাফার থেকে তাহলে ডাটাটা রিড করবে। এখন ওই রিডটা কোন চ্যানেলে হবে, এই চ্যানেলটা কিন্তু আপনার FD0 চ্যানেলে বা পাইপের থ্রুতে। এন্ড একটা জিনিস, আমরা কিন্তু যেই কোডটা রান দিতেছি এই কোডটা কিন্তু আপনার যদি দেখি আহ, একই ফাইলে, বাট এমন প্রসেসও হইতে পারে, মানে এটা পরের গুলোতে দেখবো, প্রথম পাইপে অ্যাকচুয়ালি একই ফাইলে করা লাগে, ওগুলা ইন্টার ফাইল ডাটা ট্রান্সফারও সম্ভব। ঠিক আছে, এক ফাইল থেকে আপনি আরেক ফাইলে, বাট এই ফাইলের ক্ষেত্রে আপাতত ধরে নিতেছি এক ফাইলেই সব হচ্ছে। সো ডাটা রিসিভ হইলো, ওটা আমরা শেষে প্রিন্ট করেও দেখলাম, লাস্টলি ক্লোজ FD0 করলাম, যে আমার যে রিসিভের যে পাথটা ওটা ক্লোজ করলাম। ক্লোজ যদি না করেন তাহলে যেটা হবে, আপনার জম্বি প্রসেসের মতন আপনার জম্বি কিছু স্টোরেজও নষ্ট হবে। আপনি যদি PC অফ না করেন ওই জায়গাটা অন্য কোনো প্রসেসের জন্য আসলে আপনার ফ্রি হবে না। তো এরকম যদি আপনারা করতে থাকেন ইনএফিশিয়েন্টলি, আলটিমেটলি আপনার প্রসেসর কিন্তু ব্রেক করতে পারে বা র্যাম অফ হয়ে যেতে পারে, বেসিক্যালি PC অফ হয়ে যাবে, কারণ যদি আর কোনো কাজের জায়গা না পায় রিড রাইটের, তো আলটিমেটলি PC অফ হয়ে যাবে। সো এই প্র্যাকটিস গুলো অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা যখন সি এর কোডও করবেন, ওগুলোতেও ক্লোজ সবসময় করবেন যখনই একটা ফাইল ডিসক্রিপ্টর ওপেন করবেন। ঠিক আছে, তো এই কোডটা একটু রান দিই। এটা হইলো কোনটা, ইউনি তো, আচ্ছা পি দিই নাম তো, পি। আচ্ছা, so আমি এখন একটা ডাটা ইনপুট দিব, ধরলাম 1 দিলাম, সাথে সাথে দেখেন রাইটিং ডেটা ফর সেন্ডিং, রাইটিং ডান, ডাটা রিসিভড, এইটা কিন্তু আপনার চাইল্ড প্রসেসের পার্ট। দেখেন চাইল্ড প্রসেসের পার্ট এখানে ছিল, এটা রাইটিং ডান এই পর্যন্ত, দেন এইটা আপনার প্যারেন্ট প্রসেসের পার্ট। এখন ধরেন আমরা একটু যদি ওয়েটিং নিয়ে কাহিনী করি তাহলে কি হয়, এই ক্ষেত্রে ওয়েটিংটা অ্যাকচুয়ালি ওইভাবে কোনো মেক সেন্স করে না। ঠিক আছে, কারণ হলো
এই প্রসেসের কাজ শেষ হয়েছে মানেই কিন্তু আমি এই প্রসেসের কাজ শুরু করতে পারছি। কেন? কারণ আপনার এইখানে কি আছে, ডাটা রাইট আছে। এই রাইট যদি শেষ না হয় কখনো কিন্তু এই রিডটা অ্যাকচুয়ালি শেষ হবে না। সো আলটিমেটলি ওই রাইট শেষ হওয়ার জন্য আমার বসে থাকা লাগতেছেই। তো এই নালটা যদি আমি ফার্স্টেও নিয়ে যাই, ওই নালটা, দেন আবার রান দিই, এইবার দেখেন কি হইছে। এইবার হইলো আপনার ডাটা রিসিভ, এটাও সেম কিন্তু এই কোডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনারা ওইভাবে বুঝতে পারবেন না যে ওয়েটের কি কোনো কার্যকারিতা আছে কিনা। বাট অ্যাকচুয়ালি যেটা হয়, আপনি যদি এরকম ওয়েট দিয়ে রাখেন উল্টাপাল্টা জায়গায়, ইউজুয়ালি বা ফার্স্টে, কি হবে, আপনার যদি কখনো রিড এই যে ক্লোজটা না করতেন, এই ক্লোজটা যদি আপনার রিডের ক্লোজটা কি, সরি, রাইটের ক্লোজটা যদি এখানে না করতেন, এইটার জন্য এখানে বসে থাকতেন, তাহলে কিন্তু আর কখনো এই কোডটা শেষ হইতো না। আমি যদি ধরেন আপাতত এখানে ইয়ে করি, কি বলে, আর এখানে ওয়েট দিলাম, এইবার হইলো এই ওয়েটের জন্য আমরা ওয়েট করছি। দেখেন, রাইটিং ডাটা ফর সেন্ডিং, রাইটিং ডান, রিডিং ডান আফটার রিসিভিং, ডাটা রিসিভড। এইবার ওয়েটটা সরাই দিই। উম, আচ্ছা, স্টিল তো হচ্ছে, তার মানে এই রানটা হয়ে গেছে। আচ্ছা, এই প্রসেস, আচ্ছা পরের টাস্কটা দিলে মানে বেটার হবে। ঠিক আছে, বাট এমনি হোপফুলি এটা বুঝছেন যে এই প্রসেসে রাইট হইছে, দেন এটাতে রিড হইছে। বাট ইন ইউজুয়াল সেন্স প্যারালাল প্রসেসিং এ একটু গ্যাঞ্জাম হওয়ার কথা ছিল, যেটা হইলো না। যে রিডিং গিভেন ইনপুট, রাইটিং ডাটা ফর সিনিং, রাইটিং ডান, ডাটা রিসিভ। ও, অর্ডারিং এ, হ্যাঁ হ্যাঁ একটু চেঞ্জ হয়েছে, এটা ঠিক আছে, হ্যাঁ। দেখেন, আমি কিন্তু ইনপুট দিছি এইখানে, বাট ফার্স্টে প্রিন্ট হয়েছে কি, রিডিং ডাটা আফটার রিসিভিং। এটা কিন্তু এইখানে, এই প্রসেসের পার্ট। অ্যাকচুয়ালি কিন্তু হওয়ার কথা ছিল কি এই সিরিয়ালে না, ইনপুট, রাইটিং ডেটা, রাইটিং ডান, দেন রিডিং ডেটা। বাট এখানে দেখেন আমি যেহেতু ওয়েটিংটা চেঞ্জ করে দিছি, ক্লোজ এফডি এখানে করি নাই, এখানে অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়ালি জিনিসটা হয় নাই, কিন্তু উল্টাপাল্টা সিরিয়ালে হয়েছে। কাজ হয়েছে বাট উল্টাপাল্টা সিরিয়ালে হয়েছে। যেমন রিডিং ডেটা এখানে, দেন রাইটিংটা আসছে পরে, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। আগের ইনপুট গুলো আউটপুটও যদি দেখি, রিডিং ডাটা হয়েছে আফটার রিসিভিং, দেন আবার রাইটিং ডাটা আসছে, উল্টাপাল্টা সিরিয়াল আসছে। তো এই ওয়েট গুলা আপনার মাথায় রাখতে হবে, ওই ইউজ করতে হবে। মোস্ট কেসে আমাদের যেটার পরে ঠিক হয়েছিল সেটা হইলো এইটার পরে। সো ওয়েটটা আমাদের যদি দিতেই হয়, সেটা দিব হইলো এইখানে, আপনার এই লাস্টে। তাহলে হইলো জিনিসটা মেক সেন্স করতেছে যে রিডিং ডাটা আফটার রিসিভ, না এটাতে হ্যাঁ ঠিক আছে, দেন রাইটিং ডাটা, দেন ডাটা রিসিভ, এই সিরিয়ালে জিনিসটা আসলো। আচ্ছা, সো যেটা বললাম, আমাদের এটা কিন্তু ইউনিডিরেকশনাল। সো ডাটা শুধু পাঠাইতে পারলাম, রিসিভ করতে পারলাম, বাট প্যারেন্ট যদি পাঠাইতে চায়, ওই জিনিসটা আমরা কেমনে করব? ওই জিনিসটা কিন্তু এইটার থ্রুতে বা এই কোডের থ্রুতে পসিবল না। ঠিক আছে, ওইটার জন্য যেটা করা লাগবে, আপনার বাই ডিরেকশনাল মোডে যাইতে হবে। সো এক্সপ্লিসিটলি বাই ডিরেকশনাল নাই, বাট আপনি যদি দুইটা পাইপ ক্রিয়েট করেন, ওই ক্ষেত্রে কিন্তু বাই ডিরেকশনাল হয়ে যাবে পাইপস। সো একটা পাইপ যদি আপনার এইভাবে যায়, আর একটা পাইপ এইভাবে যায়, তাহলে কিন্তু দুইটা কাজ হয়ে যাচ্ছে, রাইট? সো এটা যদি আমাদের FD1 হয়, আমাদের কোডে কি আছে ওইভাবে যাই আসলে। তাই, এখানে FD আর FD1 নাম দিছে। তো আমাদের এটা যদি FD হয়, এটা FD1 হয়। তো চাইল্ড, প্যারেন্ট, দুই সাইড,
চাইল্ড হইলো রাইট করতেছে, প্যারেন্ট রিড করতেছে। মাউস এমন করে কেন? রিড। আর এই ক্ষেত্রে চাইল্ড রিড করতেছে আর প্যারেন্ট রাইট করতেছে। ঠিক আছে, তো এই জিনিসটা কেমনে হয় একটু কোডে দেখি আমি। তো এবার হলো আমরা দুইটা এফডি ওপেন করলাম, দুইটাই লেন্থ কিন্তু 2, একটা FD2 একটা FD1। সো এটারও ক্যারেক্টার বাফার নিলাম। এবার দেখেন ইনিশিয়ালাইজ করছি আমরা দুইটা পাইপ। ঠিক আছে, তো এইগুলো হলো জাস্ট কিছু এরর চেকিং, এটা আপনারা দেখেন। এখান থেকে আমাদের কাজ শুরু। ফর্ক করলাম, ফর্কের এরর চেক করলাম। অবভিয়াসলি এটা মনে আছে আপনাদের, যদি A 0 হয় তাহলে ওইটা আমার চাইল্ড প্রসেস এর কোড ইয়ে আর কি। আর এইটা আপনার প্যারেন্ট প্রসেস। আচ্ছা, তো এখানে দেখি ক্লোজ FD 0। তো এটা দিয়ে চাইল্ড প্রসেস কি করতেছে? চাইল্ড প্রসেস তেলে পাইপ, এখানে কি 1 দিছে নাম? হ্যাঁ, পাইপ 1। পাইপ 1টায় আপনার FD 0 যদি ক্লোজ করে দেয় তার মানে হইলো এইটা শুধুমাত্র রাইট করবে আপনার চাইল্ড প্রসেস। চাইল্ড উইল রাইট ভিয়া পাইপ 1। তাহলে বুঝা গেলাম আপনার পাইপ 1 দিয়ে চাইল্ড যেহেতু আপনার ইয়া করতেছে, FD 0 কে ক্লোজ করে দিতেছে, তার মানে হইলো FD 0 মানে কি? FD 0 এটা মানে কিন্তু ছিল আপনার রিড। তো এটারে যেহেতু ক্লোজ করে দিতেছে তাহলে চাইল্ড প্রসেস উইল রাইট ভিয়া পাইপ 1 বা FD 1। ঠিক আছে, এটা গেল। দেন দেখেন পরের লাইনে ক্লোজ FD 1 ব্র্যাকেট 1, এটা মানে হইলো FD 1 বা পাইপ 1 এর, পাইপ 2 এর কি অফ করে দিতেছে? পাইপ 2 এর যে রাইট পোর্শনটা, পাইপ 2 রাইট ইজ ক্লোজড। সো পাইপ 2 দিয়ে কি করবে? পাইপ 2 দিয়ে শুধুমাত্র চাইল্ড প্রসেস রিসিভই করবে। সো এটা এইভাবেই লিখি যে চাইল্ড উইল রিসিভ অর রিড ফ্রম পাইপ 2। ঠিক আছে, সো ফার্স্ট ডিফাইন করে নিল যে এই পাইপ দিয়ে আমি এটা করবো, ওই পাইপ দিয়ে ওইটা করবো। সো এটা আগের মতোই সিমিলার, জাস্ট দেখেন গিভেন ইনপুট এটাতে দিলাম আমরা কি, রিড করলাম বাফারে, দেন অ্যাটাচ করলাম এখানে আপনার রাইট করার জন্য। সে FD 1 দিয়ে আমরা রাইট করলাম। সো রাইট করলাম, দেন আবার রিড করলাম পাইপ 2। এই ক্ষেত্রে পাইপ 2 তে যদি কোনো ডেটা থাকে ওইটা আমরা রিড করতেছি। ঠিক আছে, সো প্যারালালি যদি আপনার প্যারেন্ট কোনো ডাটা পাঠায় থাকতো, ও কিন্তু এই স্টেপেই এটা রিড করে ফেলতেছে সাথে সাথে। ঠিক আছে, দেন আবার লাস্টে ক্লোজ FD 1, ক্লোজ FD 0, FD 1 0 আগের মতোই। এই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু পাইপ 2 এর FD 1 0 কে ক্লোজ করলো, কারণ কি? ও কিন্তু শুধুমাত্র এই পার্টটাই ইউজ করছিল। ঠিক আছে, এটা ওর জন্য ওপেন ছিল। সো দ্য রিডিং পার্ট ইজ বিইং ক্লোজড। আর রাইটিং পার্ট কিন্তু অলরেডি ফার্স্টেই ক্লোজ করে দিছিল, তো ওইটার মাধ্যমে ফার্স্টেই যেহেতু ক্লোজ হয়ে গেছে ওটা নিয়ে আমাদের আর মাথা ব্যথা নেই যে FD 1 এর রাইটিং পার্ট ক্লোজ করা লাগবে কিনা। বাট FD 1 এর জাস্ট রিডিং পার্টটা আপনার চাইল্ড প্রসেস এটা ক্লোজ করলো। তো বুঝতেছেন হোপফুলি যে এইটা জাস্ট উল্টাটা হবে। ও যেটা করতেছে না সেটা হলো প্যারেন্ট প্রসেস FD 1 এর 0 পার্টটা ক্লোজ করে দিতেছে, মানে ও এটা দিয়ে কোনো কিছু রিসিভ করবে না। ও পাইপ 2 দিয়ে, পাইপ 2 উইল বি ফর সেন্ডিং। এটা হলো কে করতেছে? প্যারেন্ট। আর পাইপ 1 উইল বি ফর রিসিভিং অর রিডিং, যেটাই বলেন। ঠিক আছে,
পাইপ ওয়ান। এই জিনিসগুলোই জাস্ট মেনশন করা। এটা যদি রান দিই আমরা, আচ্ছা এখন এখানের এই যে সিরিয়ালটা কিন্তু একটু গ্যাঞ্জাম আছে। এখন কার যে ইনপুটটা দিতেছে আমি জানি না, কিন্তু এই জন্য একটু নাম্বারিং করে দিই যে আমার ইনপুট ওয়ান আর ইনপুট টু। আউটপুট গুলো এখন একটু দেখি। ডাটা রিসিভড ফ্রম পাইপ টু ইজ ইনপুট ওয়ান। তাহলে পাইপ টু দিয়ে রিসিভ করার কথা ছিল কার? পাইপ টু দিয়ে, এই যে পাইপ টু দিয়ে রিসিভ করার কথা ছিল চাইল্ড ওয়ান এর। সো দেখেন এই দুইটা লাইন পরপর রান হইলেও আমার কিন্তু ফার্স্ট ইনপুটটা যাচ্ছে চাইল্ডের কাছে, সেকেন্ড ইনপুটটা যাচ্ছে পাইপ ওয়ান যেহেতু আপনার ইয়ার কাছে, কি বলে, প্যারেন্টের কাছে। সো দেখেন রাইটিং ডাটা ফ্রম ফর সেন্ডিং ইন পাইপ টু এটা করছে থেকে চাইল্ড করছে, রাইটিং ইন পাইপ ওয়ান ডান, রিডিং ডাটা ফ্রম রিসিভিং ফ্রম পাইপ ওয়ান। সো এটা আমি যদি কয়েকবার রান দিই, এটা কি একটু অর্ডারিং চেঞ্জ হয় কিনা দেখি। দেখেন এই অর্ডারিং কিন্তু চেঞ্জ হইতে পারে। এই অর্ডারিংটা, এটা মানে এই ক্ষেত্রে হয় নাই বাট হইতে পারে। বাট আলটিমেটলি আমাদের যেটা এন্ড রেজাল্ট ওটা দেখতে হবে যে কারটা আগে হইতেছে। দেখেন এখানে কিন্তু ডাটা রিসিভ ফ্রম পাইপ টু, ডাটা রিসিভ ফ্রম পাইপ ওয়ান, বা আপনি বলতে পারেন ফ্রম পাইপ টু পাইপ ওয়ান। এটা একটু নামটা চেঞ্জ করে দিই, রাইট? এইটা দিয়ে দিই চাইল্ড, ব্র্যাকেটে চাইল্ড দিয়ে দিই যে এটা আসলে চাইল্ডের ওইখানে হইতেছে চাইল্ড। আর এইটা হইলো আপনার প্যারেন্টের এন্ডে হইতেছে আলটিমেটলি। তো চাইল্ড আমার ওয়ান ডাটা পাইছে, প্যারেন্ট পাইছে টু। এখন একটু ওয়েট নিয়ে যদি আমরা কাহিনীগুলো করি তাহলে কি হয়? আহ এখানে যদি ওয়েট আনি, এই ক্ষেত্রেও এই জিনিসগুলো সেম আসছে, জাস্ট আউটপুটটা চেঞ্জ কি হয়েছে। সেন্ডিং ইন পাইপ ওয়ান, পাইপ ওয়ান ডান, পাইপ চাইল্ড, না এটাতে চেঞ্জ হয়নি। এটা ধরেন ক্লোজের আগে নিয়ে গেলাম। এই ক্ষেত্রে দেখেন ওয়েটটা আমি ক্লোজের আগে যেহেতু নিয়ে গেছি, এখন কিন্তু এই অর্ডারিংটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আপনার প্যারেন্ট আগে ওয়েট করছে, প্যারেন্ট নিজের কাজ শেষ করছে, দেন হইলো আলটিমেটলি এই লাইনটা এক্সিকিউট করছে, ঠিক আছে? তো এখানে কিন্তু একটা প্রসেস ওয়েটিং হয়েছে। তো পরে আউটপুট গুলা দেখি একটু যদি এক্সপ্যান্ড করি। আপনার রাইটিং ডাটা এইটা সেম, এইটাও সেম, জাস্ট আউটপুটের সিরিয়ালটা চেঞ্জ হয়েছে। আপনার ডাটা রিসিভড ফ্রম পাইপ ওয়ান এইটা আগে প্রিন্ট হয়েছে, কারণ আমি তখনও ক্লোজ এফডি ওয়ানটা করিনি। ক্লোজ এফডি ওয়ানটা কি ছিল? এইটা ছিল আপনার পাইপ টু রাইট, ঠিক আছে? তো তখন আমরা প্যারেন্টের রাইটিংটা শেষ করিনি, বাট প্যারেন্ট কিন্তু তখন রিসিভিং অর ডান, রাইট? তার মানে আপনার চাইল্ড যে ডাটা পাওয়ার কথা ওইটা তখনো শেষ হয়নি, বাট প্যারেন্ট যে ডাটা পাঠাইছে ওইটা শেষ। এই জন্য এই ওয়েটটা অ্যাকচুয়ালি কাজ করছে, যে আমরা আগে ওয়েট করছি ওই প্রসেসটা, চাইল্ড প্রসেসের কাজ শেষ হওয়ার জন্য। চাইল্ড প্রসেসের কাজ কি ছিল? সেন্ডিং ডেটা টু প্যারেন্ট, সো ওইটা শেষ হয়েছে, টু আগে প্রিন্ট হয়েছে। দেন হইলো আমরা এই কাজটা করছি, যে আমার চাইল্ডের যে ডাটা পাওয়ার কথা ওইটা কে পাঠাবে? প্যারেন্ট পাঠাবে, ওইটা শেষ হয়েছে, দেন এটা ওয়ান আসছে। সো বুঝছি সবাই জিনিসটা কি হয়েছে দুইটা পাইপের মধ্যে। আলটিমেটলি পাইপ
ইজ ইউনিডিরেকশনাল, এটা কনস্ট্যান্ট, এটা মাথায় রাখবেন যে পাইপ আপনার ইউনিডিরেকশনাল। একটা পাইপ যদি আমরা ক্রিয়েট করি কখনো, ওইটা দিয়ে ডাটা এক সাইডেই পাঠানো যাবে। বাট যদি আমার কখনো দরকার পড়ে, আমরা চাইল্ড আর প্যারেন্ট প্রসেসের মধ্যে একটা ডাটা কমিউনিকেশন করতে যাচ্ছি, ওই ক্ষেত্রে দুইটা পাইপ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? বাট একটা পাইপের কাজ একটাই, বেসিকলি কাজ দুইটা, দুইটা ভাগ আছে বাট একটাই, যে আমার চাইল্ড এটাতে রাইট করতে পারতেছে, প্যারেন্ট সেটা রিড করবে। সো বলতে পারেন যে একটা প্রসেসের জন্য একটা কাজ। এটাই উল্টাটা, এখানে রাইট রিড হচ্ছে চাইল্ডের, বাট রাইট করতেছে আপনার প্যারেন্ট, ঠিক আছে? কারো কি কোনো কনফিউশন আছে আপনার পাইপ নিয়ে? এনি কোয়েরি? স্যার ওয়েট দিয়ে যেটা বোঝালেন ওটা কি আরেকবার একটু বলা যাবে? আচ্ছা, ওয়েটারটা একটু খেয়াল করেন। ওয়েট জিনিসটা কি এটা কি একটু বুঝি, মানে ওয়েট অ্যাকচুয়ালি কোন প্রসেস জন্য ওয়েট করে এটা কি জানি? জি স্যার। তো এখানে এই ওয়েটটা কার জন্য বলেন তো? এটা প্যারেন্টের ওয়েট না? প্যারেন্ট জি ওয়েট স্যার। করতেছে কার জন্য? চাইল্ডের জন্য, রাইট? তো জি এখন স্যার। একটা আউটপুটটা খেয়াল করি। আচ্ছা স্যার, এই হ্যাঁ, ল্যাবটা কি স্যার রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, তো এইটাতে যে জিনিসটা হইলো, ওয়েট যেহেতু আমরা দিছি, এই কোডটা রান হয় না, এটার পর এক্সিকিউট করার কথা ছিল কি এই কোডটা না, এটা রান হয় না। এটার কাজ কি? FD1 এর 1 নাম্বার যে সেল, এটা মানে হইলো আপনার পাইপ 2 এর যে রাইট অপশনটা, এটা আমি অফ রাখলাম। পাইপ 2 এ রাইট করতেছে কে? আমি যদি একটু এখানে আঁকার মধ্যেও দেখি, এটা যদি আমার পাইপ 2, এটাই আমার পাইপ 2 অ্যাকচুয়ালি, পাইপ 2, এটা আমার পাইপ 1। একটু বলেন তো পাইপ 2 তে রাইট করতেছে কে? প্যারেন্ট। প্যারেন্ট করতেছে না? আর এই ডাটাটা পাবে কে? চাইল্ড পাবে। তাহলে এই কাজটা আমার বাইজা আছে, ঠিক আছে, এটা বাইজা আছে, এটা হয়ে গেছে। এখন একটু চিন্তা করি, আপনার প্যারেন্টের রাইটটা এখন পজ আছে, তার মানে কি চাইল্ডের যে রাইট ওইটা হয়ে যাবে না শেষ? জি স্যার। রাইট। এন্ড চাইল্ডের যে রাইট ও পাবে, ওইটা পাবে কে? প্যারেন্ট পাবে। জি চাইল্ড স্যার। রাইট করা মানে প্যারেন্ট পাবে। এই জন্যই কিন্তু দেখেন এই সিরিয়ালটায় প্যারেন্ট যে ডাটা রিসিভ করছে এটা আগে এক্সিকিউট হয়েছে। কারণ কি চাইল্ডের রাইটিং শেষ আগে, প্যারেন্টের রিসিভিং শেষ আগে, দেন আপনার প্যারেন্ট রাইট শেষ হয়েছে, বা আপনি যদি দেখেন এই কোডটা শেষ হয়েছে, দেন হইলো আপনার এই রিডটা শেষ হয়েছে। বুঝছি এবার? জি স্যার। আচ্ছা, বেসিক্যালি ওয়েটটা দিয়ে আমি এর পরের যে লাইনটা, ওইটাই মেইন ফ্যাক্টর, যে এইটারে যদি আমি আটকে রাখতে পারি, তার মানে কি এই সাইডের এই দুইটা হয়ে যাবে আমার। এই দুইটাতে কি ছিল? FD1 ক্লোজ করা মানে আপনার পাইপ 1 এর রাইট অফ করা, তার মানে আপনার চাইল্ডের রাইট করা শেষ। চাইল্ডের রাইট করা শেষ মানে প্যারেন্ট এখন রিড করতে পারবে, প্যারেন্ট রিড করা শুরু। প্যারেন্ট রিড করতে পারলে দেন হইলো এই ওয়েটটা শেষ হবে, তারপরে এই দুইটা লাইন লাইন রান হবে বেশি, ঠিক আছে? এটা হইতেছে। আচ্ছা, হোপফুলি কিছুটা হইলো বুঝছেন পাইপের জিনিসটা। আচ্ছা, তো এর পরের কনসেপ্টে যাই। এরপর এখানে আপনারা চাইলে একটু ডিসক্রিপশন গুলো দেখতে পারেন, এগুলোতে অ্যাকচুয়ালি কি আছে। ওই যা বলছি আহামরি ওগুলি ইউজুয়ালি থাকে ডিসক্রিপশন। আচ্ছা, এরপরে হইলো শেয়ার্ড মেমোরি। সো হোপফুলি নাম দেখেই বুঝছেন শেয়ার্ড মেমোরি কি হইতেছে। শেয়ার্ড মেমোরি এবার হইলো মাল্টিপল প্রসেসের একটা কমন লোকেশন, ঠিক আছে? সেপারেট প্রসেসেস রান ইট সেপারেট অ্যাড্রেস স্পেসেস, ওইটা সমস্যা নেই, বাট আ শেয়ার্ড মেমোরি সেগমেন্ট ইজ a piece of memory that can be allocated and attached to an address space. Thus processes that have the same memory segment attached will have access to it. Procedures for using shared memory, আচ্ছা যাই হোক, মেইন কথা এইবার হলো আমরা আর নিজেদের প্রসেসের মধ্যে আটকায় নাই, ঠিক আছে? তো ধরেন আগের বার যেটা ছিল, P1 এর একটা স্পেস ছিল নিজের, P2 এর একটা স্পেস ছিল নিজের, ওদের মধ্যে কমিউনিকেশন, ঠিক আছে? বাট এখন যেটা হবে, ধরেন P1, P2, P3, ওরা একটা শেয়ার্ড মেমোরি ইউজ করবে, ঠিক আছে? এটার নাম দিলাম আমরা SM। শেয়ার্ড মেমোরি ইউজ করবে, মেমোরি হইলেই আমরা ধরে নিতেছি এটা অ্যারে হয়। তো শেয়ার্ড মেমোরি যদি আমরা ইউজ করি,
ওইটা আপনারা কেউ বলতে পারেন কই হইতে পারে? আপনাদের পিসির কোন পার্টে এই শেয়ার্ড মেমোরিটা থাকতে পারে? মানে এমনি জানি আমরা যে যখন প্রসেস গুলা রান হয়, কই রান হয়, পিসির কোথায় সব প্রসেস গুলো রান হয়? র্যামে। র্যামে, হ্যাঁ। সো শেয়ার্ড মেমোরিটা থাকে আমার র্যামের মধ্যে, ঠিক আছে? তো আমরা এখন বেসিক্যালি একটা ফিজিক্যাল মেমোরিতে অ্যাক্সেস করতেছি। এই র্যাম স্পেসটা এই তিনটা প্রসেসের জন্য অ্যালোকেটেড, ঠিক আছে? ওরা হলো ওদের মধ্যে এই জিনিসটা শেয়ার করতে পারবে। তো ধরেন যদি P1 একটা ডেটা লেখে 0, এখন ওই ডাটাটা রিড করতে পারবে P2 বা P3, ঠিক আছে? এই জিনিসটা হলো শেয়ার্ড মেমোরি কনসেপ্ট। বাট শেয়ার্ড মেমোরি একটা মানে কিছু অনেক রেস্ট্রিকশনই আছে। একটা রেস্ট্রিকশন হইলো ধরেন আমি ডাটা লিখলাম, এটা ধরেন একটু সরাই দিই। P1 লিখলো আপনার 0 1 2। এখন আমি যেটা বললাম, ওরা কি এটা রিড করতে পারবে না P2 আর P3? এখন আপনার লজিক্যাল সেন্সে কি মনে হয়, 0 1 2 এই তিনটাই ওর রিড করা উচিত না P2 এর, রাইট? বা P3 এর? কারণ কি এটা শেয়ার্ড মেমোরিতে আছে। বাট এখানে শেয়ার্ড মেমোরি একটা রেস্ট্রিকশন আছে, সেটা হইলো প্রসেস 1 0 1 2 লেখছে, ঠিক আছে, এটা ওর ডেটা শেয়ার্ড মেমোরিতে লেখছে। বাট P2 যেটা বা P3 যেটা অন্যান্য প্রসেস, ওরা হইলো পুরা ডাটার অ্যাক্সেস পাবে না, ওরা শুধুমাত্র লাস্ট ডেটা দেখতে পারবে, ঠিক আছে? তা আমরা যদি কখনো P2 ডট রিড এখন চালাই, তাহলে যে আউটপুটটা আসবে সেটা হইলো 2। আপনি যত হাজার বারই চালান, ধরেন একটা ফর লুপ চালান, আলটিমেটলি এই 2ই প্রিন্ট করবে। P3 ডট রিডও যদি দেই, তাও এই একটা জিনিসই প্রিন্ট হবে। কাহিনী হইলো আপনার শেয়ার্ড মেমোরির এইটাই রেস্ট্রিকশন যে মেমোরি শেয়ার করতেছেন, একজন আরেকজনকে ডাটা পাঠাইতে পারতেছেন, বাট ডাটা পাঠাইতে পারতেছেন কোনটা? লেটেস্টটা, ঠিক আছে? লাস্ট যেটা আপনি আপডেট করছেন শুধুমাত্র ওইটা আপনার পাশাপাশি প্রসেসরা রিড করতে পারবে, তারা কোনো ওইটার এডিট করতে পারবে না বা পুরান ডেটা দেখতে পারবে না। তারা চাইলে ধরেন আপনার আম, ধরেন পি টু এখন কিছু লিখবে, হ্যাঁ, P2 লিখলো আপনার 4 5। এখন আবার P1 যদি রিড করতে যায়, সে কিন্তু আর এগুলা পারতেছে না, সে ডিরেক্ট রিড করতে দিতেছে 5, ঠিক আছে? তো এখানে কোনো প্রেসিডেন্স নাই যে আমি আগে লিখছি দেখে আমার কোনো পাওয়ার আছে, বাট আলটিমেটলি যেই প্রসেসই যেটা রিড করতে যাবে সেটা হবে লেটেস্ট যে ভ্যালুটা ছিল সেইটা, ঠিক আছে? এই জিনিসটা জাস্ট মাথায় রাখলেই হবে। এখন এই তো তার জিনিসগুলো, মানে হ্যাঁ বলেন। স্যার, এখানে আমি যদি মাল্টিপল প্রসেস ইউজ করতে চাই তাহলে হুম, আমাকে অবশ্যই তাহলে কি একটা মানে রিডের আইটেম রাখতে হবে, কারণ অন্যগুলো রাখলে তো শেষেরটা রিড হয়। মানে হ্যাঁ, কনভিনিয়েন্সের জন্য করতে পারেন, বাট আলটিমেটলি এটার কাজ হলো এটা যে আমি কোনো যদি লেটেস্ট ডেটা পাইতে চাই আমার পাশাপাশি প্রসেসের থেকে, ধরেন আপনি স্টক মার্কেটের ডেটা দেখতে চাইতেছেন, ঠিক আছে? তা আপনার তো আলটিমেটলি লেটেস্ট ডেটারই লাগবে না যে এখন আপনার স্টকের প্রাইস কত। অনেকটা ওরকম জিনিসটা যে আপনি শুধুমাত্র লেটেস্ট ডাটাটা দেখতে পারতেছেন, ঠিক আছে? আগের ডাটাগুলা থাকতেছে বাট আপনি দেখতে পারতেছেন। এটাই হলো মেইন ইস্যু। আচ্ছা, তো এইটা হইতে হইলে কিছু কাজ করা লাগে, সেটা হইলো একটা কি জেনারেট করতে হয়, কি জেনারেশন। এই জিনিসটা কেমন, ধরেন এই জায়গাটা হলো আপনার তিনটা ফ্রেন্ডের, P1 P2 P3, ওদের মধ্যে শেয়ার, আর কেউ না। ধরেন আরো প্রসেস আছে P4 P5, বাট ওদের আসলে এই শেয়ার্ড মেমোরির অ্যাক্সেস নাই। কারণ এই জিনিসটা আপনি কেমনে করতে পারেন, যে কোনো সিস্টেমের লক দিবেন কেমনে? পাসওয়ার্ড দিয়ে না? তো এই ক্ষেত্রে একটা পাসওয়ার্ড বা কি ইউজ করা যায়, ঠিক আছে? পাসওয়ার্ড বা কি যেটাই বলেন, কি বললেই মানে কারেক্ট টার্ম। একটা কি অ্যাসাইন করে দিতে হয়, যেই কি এর ভ্যালু শুধুমাত্র এই তিনটা প্রসেসই জানবে, ঠিক আছে? তাইলে হলো ওরা ওই ভ্যালুটা অ্যাক্সেস করতে পারবে বা শেয়ার্ড মেমোরি অ্যাক্সেস করতে পারবে। তো ধরলাম P1 যেহেতু আগে লেখছে, তাহলে ও হইলো কি অ্যাসাইন করে, ঠিক আছে? P1 যখন রাইট করবে তখনই একটা কি অ্যাসাইন করে দিবে যে এই শেয়ার্ড মেমোরিটার কি হইলো আমি যা বলতেছি তা। ধরলাম ওটা আমি বললাম যে 1 1 1। এখন ওরা যখনই রিড করতে যাবে ওদেরও এই 1 1 1টা বলতে হবে, নাইলে ওরা রিড করতে পারবে না। এটা কাইন্ড অফ নিজেদের সিক্রেট পাসওয়ার্ডের মতো। কারণ আপনি রুমে 3বার ঠক 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 করলে আপনার ফ্রেন্ড অ্যাক্সেস দিবে এরকম। এসএনসি কি ফর অ্যাক্সেসিং শেয়ার্ড মেমোরি ইন র্যাম। কেউ কিছু বলবেন? আচ্ছা,
এটা হচ্ছে ইন প্রসেসেস ওন মেমোরি। তো এই ডাটাটা কিন্তু আপনার আলটিমেটলি নিজের মেমোরিতে নিয়ে নিতে হয়, নাহলে ওইটার অ্যাক্সেস তো আর পাবেন না। শেয়ার্ড মেমোরি ঠিক আছে, বাট এরপরে কপি করে নিজের মেমোরিতে নিয়ে নেওয়া লাগে অ্যাটাচ করার পরে। এটা গেল অ্যাক্সেস অনলি লাস্ট বিট, এটা বলছি লাস্ট মেমোরি আর ডিস্ট্রয়েড। কপি আচ্ছা, এর ব্যাপারে কি বললেন? আলটিমেটলি এটা কই র্যামে আছে না, শেয়ার্ড মেমোরি। বাট আপনি নিজে যখন প্রসেসিং করতে যাবেন তখন আবার নিজের যে এলাকা বা সম্পত্তি ওইটার মধ্যে আবার ডাটাটা নিয়ে নিতে হবে, ঠিক আছে? নাহলে ওইটা নিয়ে কাজ করতে পারবেন না, জাস্ট রিড করতে পারতেছেন, কাজ করতে পারতেছেন না। তো শেয়ার্ড মেমোরিতে ডাটা আছে ঠিক আছে, বাট আলটিমেটলি আপনার নিজের মেমোরিতে ওইটা নিয়ে আসতে হবে। মানে এটা ধরেন আপনার র্যামে আছে, র্যামের তো আর পুরাটার অ্যাক্সেস আপনার কাছে নাই, রাইট? একটা নির্দিষ্ট স্পটের, তো ওইটাই জন্য আপনার নিজের প্রসেসের মধ্যে নিয়ে আসতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো ধরলাম যে P3 হইলো ওই প্রসেস যে এই ভ্যালুগুলা লাস্ট অ্যাক্সেস করছে, তো ওর একটা নির্দিষ্ট কাজ আছে যেটার নাম হলো ডিস্ট্রয়। ও যদি এই শেয়ার্ড মেমোরিটা ডিস্ট্রয় না করে তাহলে কিন্তু এটা আপনার দাম গার্বেজ ভ্যালু হিসেবে থেকে যাবে, ওই জায়গাটা ব্লক থাকবে। So, ও ডিস্ট্রয় কল করার সাথে সাথে এইটা পুরো খালি হয়ে যাবে। এরপরে যদি আপনারা কেউ আবার SM অ্যাক্সেস করতে যান খালি পাবেন, ঠিক আছে? So, মনে রাখবেন যে ফার্স্ট প্রসেস আপনার আসলে অনেক হয়ে গেছে, সরাই। যে প্রসেস ফার্স্ট অ্যাসাইন করে, কি অ্যাসাইন, ও হইলো পাসওয়ার্ড সেট করে সবার জন্য। আর যে হইলো P3 ধরলাম লাস্ট অ্যাক্সেস করছে, লাস্ট অ্যাক্সেস, সে হইলো ডিস্ট্রয়ও করতে হবে যাতে ওই ডেটাটা অন্যদের জন্য এমটি হয় বা অ্যাক্সেসিবল হয়, ঠিক আছে? সো P1 হলো পাসওয়ার্ড অ্যাসাইন করলো, P2 ডাটা রিড করলো, ওরাও রিড করতে পারে, জাস্ট রিড। বাট যে লাস্ট অ্যাক্সেস করতেছে তার কাজ হইলো ডিস্ট্রয় করা, যে আমার এই স্পেসটা আমি সবার জন্য উন্মুক্ত করে দিলাম, অন্যরা ইউজ করতে পারবে, এখন এটা ফ্রি, আমাদের আর শেয়ার্ড মেমোরি নাই এটা, ঠিক আছে? হোপফুলি বুঝছি তার এখন। এটা কি সবসময় যে শুরুতে থাকবে সেই একমাত্র অ্যাসাইন করতে পারবে, P2 হ্যাঁ, কি পারবে না? না P2 আর অ্যাসাইন করতে পারবে না। P2 যদি ধরেন অ্যাসাইন করে, আপনি বললেন যে অ্যাসাইন করলো, ওইটা তাইলে এই শেয়ার্ড মেমোরি আর হবে না, ওইটা নতুন কোনো শেয়ার্ড মেমোরি হয়ে যাবে, ঠিক আছে? কারণ ওইটার পাসওয়ার্ড এইটার জন্য ফিক্সড, এটা কখনো আর চেঞ্জ করা যাবে না। বাট P2 যদি কখনো কোনো কিছু অ্যাসাইন করতে যায়, ওই ক্ষেত্রে ওইটা আরেকটা শেয়ার্ড মেমোরি হয়ে যাবে, ঠিক আছে? ওইটা আর এইটা থাকতেছে না, এই কি এর কোনো এডিটিং এর অপশন নাই। আর এটা একটু পরে আসলে দেখলে বুঝবেন, কারণ এই কিটা না আপনি ম্যানুয়ালি লিখলেও হয় না, একটা অ্যালগোরিদম চালাইতে হয়, সরি অ্যালগোরিদম ফাংশন চালাইতে হয় যেটার বেসিসে কিটা রান হয়। তো আলটিমেটলি কিটা যে প্রথমে রান দিতেছে তার কাছেই কন্ট্রোলটা থাকে, যে সে একটা ভ্যারিয়েবল দিতেছে ওটার বেসিসে একটা কি জেনারেট হইতেছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। তো আপনাদের সেকেন্ড পার্ট যেটা শেয়ার্ড মেমোরির দুইটা ফোল্ডার আছে, কি জেনারেশন আর শেয়ার্ড মেমোরি। কি জেনারেশনটা আগে একটু দেখি, ঠিক আছে? কি জেনারেশন তিন ভাবে করা যায়। একটা হইলো এক্সপ্লিসিট, ফার্স্টেরটা, দেন হইলো হ্যাশিং এর থ্রু, এটা এখানে একটু লিখে দিই, ভিয়া হ্যাশিং। আর লাস্ট হইলো আপনার সিস্টেম জেনারেট, আপনার সিস্টেম আপনার জন্য বানাই দিবে। তো একটা একটা করে যাই আমরা। এই ক্ষেত্রেও এই লাইব্রেরি গুলো মাথায় রাখবেন, সিস্টেম টাইপ আর আইপিসি, এটা নতুন, আইপিসিটা আমাদের লাগবে, ঠিক আছে? এটা না হইলে কোড আলটিমেটলি চলবে না, এই কি গুলা এক্সপোর্ট হবে না আর কি। কি হইলো ইন্টিজার দিয়েও করা যায়, বাট কিছু সময় এরর দেয়, এই জন্য আমরা এক্সপ্লিসিটলি আপনার কি একটা ডেটা টাইপ আছে কি টি, ওইটা নিয়ে নিতেছি, ঠিক আছে? দেন হইলো কি অ্যাসাইন করব। তো ধরেন প্রসেস একটা ক্রিয়েট হইলো, ওইটার হিসাব আলাদা, ওইটা পরে গেলাম। ফার্স্ট এটা দেখি, যেটা আমি বললাম প্রসেস 1 ধরেন কি জেনারেট করতেছে, তো এখানে সে ম্যানুয়ালি বলে দিল 1 2 3 নামে এই একটা কি যে জেনারেট করো, ঠিক আছে? কি করব করে এই যে দেখো এখানে মোর অপশন আছে, এখানে চাচ্ছি ওয়াকার দিয়া ওয়াদুদ। আচ্ছা, আফিয়া কিছু বলবেন? আচ্ছা, না, I guess
দেখি। তো ফার্স্ট প্রসেস হলো এক্সপ্লিসিটলি আপনি মেনশন করে দিতেছেন কিটা কি হবে। তো 1 2 3 বললাম, এটার ডেটা টাইপ কিন্তু কি, টি, নট ইন্টিজার। দেন হলো ওইটা প্রিন্ট করে আমরা দেখবো এরপরে। এই নেক্সট একটু দেখি, এটা একটা একটু বোঝার বিষয় আছে, সেটা হলো এটা হলো আপনার হ্যাশিং এর থ্রু। হ্যাশিং কি আমরা জানি হ্যাশিং কেমনে কাজ করে? হ্যাশিং জিনিসটা কি? 221, হ্যাঁ 221 আপনার করে আসছেন, 220ও করে আসছেন। 220তে আই গেস হ্যাশিং জিনিসটা বলছিল, হ্যাশ টেবিল বলছিল। তো সিমিলার একটা জিনিস, যে কোনো একটা ভ্যালুরে আপনার হেক্সাডেসিমাল ভ্যালুতে কনভার্ট করে দিবে, এটা পিসি নিজেই করে দেয় একটা অ্যালগোরিদম ইউজ করে। তো ওইটা নিয়ে আপনার অত মাথা কামানোর দরকার নেই, জাস্ট মনে করবেন যেটা হ্যাশ ভ্যালু, এটার অরিজিনাল ভ্যালুটা থাকে না। ঠিক আছে, তো এটা একটু দেখি। কারণ কি টু এফ টক, ঠিক আছে, এফ টক যেটা, এইটা হইলো আমার হ্যাশিং অ্যালগোরিদম বা ফাংশন। এটা আমার হ্যাশিং ফাংশন, এটা আর কিছু বোঝার দরকার নেই। এফ টক মানে হ্যাশিং ফাংশন। এটা দুইটা প্যারামিটার আছে, এই প্যারামিটার গুলো বোঝার আছে। সেটা হইলো, একটা প্যারামিটার হলো একটা ভ্যালিড পাথ দিতে হবে। ঠিক আছে, আপনার জন্য ভ্যালিড পাথটা যা খুশি হইতে পারে, আমার জন্য ভ্যালিড পাথ এইটা। And যে কোনো ভ্যালিড পাথ আপনি আনবেন কেমনে? ঠিক আছে, ওইটা হইলো আপনি এই যে এগুলা দেখাইছি ফার্স্ট ল্যাবের দিকে আমরা, তাও একটু দেখাই দিই। আপনাদের ল্যাব টেস্টেও ছিল, যদি ওয়ার্কিং ডিরেক্টরি জানতে হয় বা পাথ জানতে হয়, তাহলে কোড হইলো PWD। এটা দিলে আমাদের পিসির একটা ওয়ার্কিং ডিরেক্টরির পাথ জানতে পারবো, যে এই ফোল্ডারের পাথটা কি। এটা আমি কপি করে নিলাম, ঠিক আছে। দেন হলো এই কোডে অ্যাসাইন করে দিব। আসলে অনেকগুলো টার্মিনাল খোলা হয়ে গেছে, এটা একটু বন্ধ করি। উম, এটা আমার কোডে এখন দিয়ে দিব, ঠিক আছে। এটা যে কোনো পাথ হইতে পারে, বাট ভ্যালিড হইতে হবে। আচ্ছা, এটা অলরেডি আমার করা ছিল। এটা একটা স্ট্রিং কোটেশন দিয়ে দিবেন। দেন এরপরে যে এম, এটা হইলো আপনার যা ইচ্ছা, ঠিক আছে। হ্যাশিং যেটা করে, এই পাথ আর এই র্যান্ডম ক্যারেক্টারের জন্য একটা কি জেনারেট করে দেয়, ঠিক আছে। এটা হলো আপনার নিজের কিছু করার নাই, ও নিজে কি জেনারেট করে দিবে। দেন হইলো ওইটা আমরা প্রিন্ট করে দেখবো কিটা কি আসে আসলে, ঠিক আছে। ফার্স্ট এটা হলো আমি নিজে এক্সপ্লিসিটলি বলে দিতেছি। নেক্সট এটা আমি একটা হ্যাশিং এর থ্রুতে বানাইতেছি, যেটা ভ্যারিয়েবল হইলো আমার পাথ, যে কোনো পাথ। এটা কিন্তু অন্য হোম ডিরেক্টরি বা ডাউনলোডসে হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। আর এই ভ্যারিয়েবলটা আমি বলে দিব। এখন ফর সাম রিজন আমি এটা চেঞ্জ করলাম, 0 দিলাম, তখন কিন্তু ফুল হ্যাশটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, বা ফুল আপনার কিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আপনি যা দিবেন তার উপর বেস করে হবে। তো এখানে এমটা কি ভেরিয়েবল? ভ্যারিয়েবল এটা আপনি যা খুশি দেন, সমস্যা নেই, জাস্ট একটা ক্যারেক্টার হইতে হবে। দেন লাস্টলি হলো সিস্টেম জেনারেটেড, এটার উপর আপনার হাত নেই, এটা সিস্টেম নিজে করে দিবে। কি থ্রি নাম দিছি আমরা, আইপিসি প্রাইভেট, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে। আইপিসি প্রাইভেট ও হইলো ইন্টার প্রসেস কমিউনিকেশন অনেক ভ্যালু থাকে, আপনার একটু পরেই দেখবো। আপনার র্যান্ডমলি জেনারেট একটা ভ্যালু দিয়ে দেয়, বাট একটা ভ্যালুড ভ্যালু, ঠিক আছে। পরপর কিছু সিরিয়াল থাকে, ওইগুলোর আইপিসি একটা লিস্ট থাকে। ইন্টার প্রসেস কমিউনিকেশনে একটা লিস্ট থাকে, ওই লিস্ট অনুযায়ী ও একটা র্যান্ডম ভ্যালু দিয়ে দেয়। তো এই কোডটা যদি আমরা রান দিই, কয়েকটা কি এর ভ্যালু দেখতে পারবো আসলে। আম, একটা স্লাইট মডিফিকেশন, যে আইপিসি প্রাইভেট কিন্তু একটা কনস্ট্যান্ট ম্যাক্রো, এটা আচ্ছা, সবসময় ভ্যালুটা সেম থাকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা আপনার ইউজার ডিফাইন কিছু না, বা হ্যাশিং এর উপর বেস করে কিছু না। আম, এটা বলতে পারেন ওএস ডিপেন্ডেন্ট ভ্যালু, যে আপনার অলরেডি এটা ক্রিয়েট করা আছে আইপিসি প্রাইভেট। জি এটা ওএস নিয়ে ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট ভ্যালু। জাস্ট এটা হচ্ছে, এটা ব্যবহার করলে আপনার হচ্ছে নতুন, যতবার ব্যবহার করবেন পুরা নতুন করে হচ্ছে আপনার একটা দিয়ে দিয়ে দিবে। আম, জি পুরা নতুন দিয়ে দিবে। এখন আপনি যদি একই আইপিসি প্রাইভেট দিয়ে আরেকটা জায়গায় করেন, তারা ওইটা আরেকটা প্রসেসে কাজ করলে কাজ করবে না তখন। ঠিক আছে। মানে এই এই কিটা লেসে আপনি সেভ করে আরেকটা যদি প্রসেস থেকে রান করেন, তাহলে দেখবেন এই শেয়ার মেমোরিটা অ্যাক্সেস করতে পারতেছেন না, কারণ এটার নাম হচ্ছে প্রাইভেট, আইপিসি প্রাইভেট। সো আপনার আহ, এই কি দিয়ে যেগুলো অ্যাক্সেস করা লাগবে, সেটার জন্য আপনি শুধু শেয়ার মেমোরি আইডি দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, কি দিয়ে অ্যাক্সেস করতে পারবেন না এই ক্ষেত্রে। হুম, তো আমরা এখন কি গুলা দেখি, আলটিমেটলি কি আসে আসলে। এটা যদি রান দিই, ফাইলের নাম হইলো e1.c।
দেখেন আপনার তিনটা আসছে। হ্যাঁ, তো তিনটা একটু ম্যাপ করি আমরা। সো ফার্স্টটা হলো ইউজার ডিফাইন্ড বা এক্সপ্লিসিটলি ডিফাইন করছেন, যেটা আপনার প্রসেস আইডিও শো করে, যেহেতু আমরা পিআইডি দিয়ে ইয়ে করছি। 38971 এর জন্য ফার্স্ট যেটা আসছে 123, ঠিক আছে? এটা কিন্তু আপনি ডিফাইন করছেন। হ্যাশিং এরটা এটা র্যান্ডমলি আপনার হ্যাশ অ্যালগরিদম চালাইলে যাই আসবে ওইটা। এটা আমি আরেকবার যদি রান দিই, ঠিক আছে, আমি ধরেন আবার রান দিছি, তাও দেখবেন হ্যাশ ভ্যালুটা সেম আসছে, ঠিক আছে? এখন আমি একটা জাস্ট চেঞ্জ করে দিই, এম এর জায়গায় 0 দিলাম। হুম, এখন দেখেন কমপ্লিটলি ডিফারেন্ট ভ্যালু আসছে, রাইট? তো এইটা মাথায় রাখতে হবে যে আমরা এইটা ভ্যারিয়েবল ঠিক আছে, বাট স্টিল ইটস এ কনস্ট্যান্ট। মানে আপনার হ্যাশিং তো ওয়ান ওয়ে ফাংশন, যেটা আমি জানি, আর অ্যান্টি ইমেজ রেজিস্ট্যান্স। সো আলটিমেটলি ওই দুইটা ভ্যালুর জন্য এই কি আসবে। আমরা যদি আবার আগেরটা ব্যাক করি, দেখেন আবার কিন্তু আগের ভ্যালু ফেরত আসছে। সো হ্যাশিং কিন্তু ডিটারমিনিস্টিক অরিজিনাল ভ্যালু দেয়। হ্যাঁ, এটা একটা ইউনিক ভ্যালু, দেন এটা আপনার এডিট করা যায় না। সো একটা প্যারামিটার চেঞ্জ করলেই পুরো ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, বাট আমরা যদি আবার আগের প্যারামিটার ফেরত আসি, আলটিমেটলি ওই ভ্যালুটা কিন্তু ফেরত আসে, যেমন এটার মতো, ঠিক আছে? So, এই তিনটা কি আমরা পাইলাম। মাঝে দেখেন আমাদের প্রসেস আইডি কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ ওই টাইমে ধরেন অন্য কোনো প্রসেস রান হয়েছে বা ডেট হয়েছে। তো এই সিরিয়ালটা ভ্যারি করবে অবভিয়াসলি, বাট দিস ওয়ন্ট, ঠিক আছে? এই ভ্যালু আপনাদের সেম আসবে, 1230। আর এটা এটা আসবে না। এটা আসবে না কেন? কারণ এটা আমার পিসির জন্য, আমার পাথের জন্য ইউনিক, আর কারোর জন্য এটা আসবে না। আমরা যদি এখন এইটারে জাস্ট চেঞ্জ করে এইটা নিয়ে আসি, এটাও কিন্তু একটা ভ্যালিড পাথ। এইটা এইবার কি আসে, এবার দেখেন ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো ইট ইজ অলসো পাথ ডিপেন্ডেন্ট, অ্যান্ড অলসো যেটা বললাম ফার্স্টে আপনার ক্যারেক্টার ডিপেন্ডেন্ট, এই ভ্যারিয়েবল ক্যারেক্টার, ঠিক আছে? তো এটা গেল। এখন একটু আমরা ইয়ার কোডে যাই, কি বলে, শেয়ার্ড মেমরি কোডে যাই। আচ্ছা, শেয়ার্ড মেমরি যেটা বললাম, সেন্ডিং থাকে, রিসিভিং থাকে, এটার দুইটা আলাদা কোড আছে, ঠিক আছে? দুইটাই যদি খুলি, সেন্ডটা আগে দিই। তো শেয়ার্ড মেমরির জন্য আরেকটা লাইব্রেরি এক্সট্রা আছে, সেটা হলো আমার syshm.h, ঠিক আছে? এটা আমার ইম্পোর্ট করা লাগবে। এখন শেয়ার্ড মেমোরিতে আমরা কি করতেছি, অ্যাকচুয়াল লজিক্যাল অ্যাড্রেস বা মেমোরিতে অ্যাক্সেস করতেছি, রাইট? সো এই জন্য আমাদের একটা পয়েন্টার লাগবে, সেটা আমরা ভয়েড পয়েন্টার হিসেবে নিলাম, ভয়েড এম। এটাতে আমাদের শেয়ার্ড মেমোরিতে থাকবে জাস্ট একটা ভয়েড পয়েন্টার, যেহেতু আমরা মেমোরি অ্যাক্সেস করতেছি। আমরা জানি ভ্যারিয়েবল অনেক কাহিনী থাকে, এর চেয়ে আমরা জাস্ট ডিরেক্ট ভয়েড পয়েন্টার নিতেছি। দেন হলো ক্যারেক্টার বাফার আগের মতোই, আর এস এম আইডি একটা শেয়ার্ড মেসেজ আইডেন্টিফায়ার আমরা নিলাম, ইন্ট ডেটা টাইপের আর কি। এখন দেখি এইটার মধ্যে আমরা এখন ওই যে ফার্স্টের যে প্রসেস রান দেওয়া লাগে, আপনার ধরেন অ্যাক্সেস করতে, শেয়ার্ড মেমোরি অ্যাক্সেস করতেছে, ধরেন P1 অ্যাক্সেস করতেছে, এই লাইনটা হলো সেটা। শেয়ার্ড মেমোরি গেট, এটার প্যারামিটার গুলো দেখি। 101 ফার্স্ট, এইটা হইলো আপনার কি, ঠিক আছে? এটা আপনার ইউজার ডিফাইন্ড একটা কি, কারণ ওইটারে টাইপ কাস্ট করে আপনার কি ডেটা টাইপে পাঠাইতে হবে। এটা কিন্তু ইন্টিজার পাঠানো যায় না, আগেও আমরা দেখছিলাম কিটি কিন্তু আপনার ওই কোডটায়। আলটিমেটলি ডেটা টাইপ কিন্তু এইটার ছিল, রাইট? আমরা যদি যাই ওটাতে, এই যে দেখেন কি টি ডাটা টাইপের কিন্তু কি ছিল, এটা কিন্তু অ্যাকচুয়াল ইন্টিজার না। তো এটা গেল, এটা হলো আমার ফার্স্ট প্যারামিটার। এই কিটা আমরা দিব, এই কিটা আমার অন্যান্য প্রসেসরও ইউজ করতে পারবে। ওকে, দেন হইলো এটা দিতে হয় আমাদের লেংথ, ঠিক আছে? আপনাদের ডেটার লেংথ, কত ডেটা আমরা ইনপুট দিব বা রিড করব। এটা হলো 1024 দিলাম। দেন এই পার্টটা একটু বুঝতে হবে, এটা একটা অক্টাল ভ্যালু, ঠিক আছে? এটা বলে রাখলাম অক্টাল ভ্যালু।
সিক্স সিক্স সিক্স, এই তিনটা হলো মোড। আমরা সেকেন্ড লেকচারে, না এটা মানে ফার্স্ট লেকচারে ছিল, জিরোর পার্টি ছিল আসলে, ল্যাব জিরোতে। সিক্স 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 দিয়ে কি বোঝায়, কি মোড বোঝায়? জিরো সিক্স সিক্স সিক্স, এটা আমার ওনার, এটা আমার গ্রুপের জন্য, আর এটা আমার আদার্স ইউজার্স এর জন্য। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যাক্সেসিং মোড না, মনে আছে? তো সিক্স কি হয়, রিডের যদি আমার ভ্যালু হয় 4, রাইটের যদি ভ্যালু হয় 2, আর অ্যাক্সেসের এক্সিকিউটের জন্য যদি ভ্যালু হয় 1, তাহলে এই সিক্স অ্যাকচুয়ালি হলো আমার রিড রাইট। সো আমি ওনার হিসেবে ওনারকে, গ্রুপকে, আদার্সকে, সবাইরে আমরা রিড রাইট অ্যাক্সেস দিয়ে দিতেছি, জাস্ট এক্সিকিউশনের অ্যাক্সেসটা দিতেছি না। ঠিক আছে, এটা এক্সপ্লিসিটলি জাস্ট মেনশন করা কোডে। তো এটা করলাম। এই চিহ্নটা হইলো পাইপ। ঠিক আছে, আগে যে পাইপ দেখলাম ওই পাইপ। এখন এই যে শেয়ার্ড মেমোরি, এটা কিন্তু আগে ক্রিয়েট করা হয় নাই, রাইট? সো পাইপ দিয়ে যেটা আমরা করতেছি, এই আইপিসি ক্রিয়েট, এই কোডটা রান হবে। এটা হলো আপনার একটা ইন্টার প্রসেস কমিউনিকেশন, শেয়ার্ড মেমোরি ক্রিয়েট করবে। অ্যান্ড হোয়াট উইল দ্য প্যারামিটার্স বি, এই প্যারামিটার্স গুলা ও পাস করবে। ঠিক আছে, তো একটা শেয়ার্ড মেমোরি ক্রিয়েট করতেছি, যেটার পাসওয়ার্ড হলো 101, যেটার স্পেস হলো 1024, যেখানে সব প্রসেসদের অ্যাক্সেস কতটুকু পর্যন্ত অ্যালাউ করতেছি, রিড অ্যান্ড রাইট, নো এক্সিকিউশন। হোপফুলি এটুকু বুঝছি। এই তিনটা প্যারামিটার আছে, এটা যদি আমরা এখানেও যাই আছে, এই যে এটা না, না এটা না, এইটা তো। First parameter contains key of the shared memory. Second parameter includes the size of it, and the third one includes the necessary flag, which indicates whether the shared memory needs to be created or the process is going to access an existing shared memory. So, shared memory needs to be created. তাহলে এই ফ্ল্যাগটা কাজ করবে, which means a new shared memory with read write access to the user. So এটার মধ্যে পাস হবে কি এইগুলা, আর হলো আলাদা যা যা আমরা দিছিলাম, পাসওয়ার্ড এন্ড স্টাফস। And if the process is willing to access an existing memory, then the flag will be only এইটা। আপনার তখন হলো আইপিসি ক্রিয়েট, এটা আমি পরের সিনারিওতে দেখাইতেছি। অবটেইন রিড এন্ড রাইট পারমিশন, যাই হোক এটা গেল। তো এই পর্যন্ত হোপফুলি বুঝছি। দেন আরেকটা যেটা জিনিস আছে সেটা হলো কোনটা, এসএমএইচ গেট, আমরা দেখছি। কেউ কিছু বলবে? স্যার আমি একটু স্যার আপনাকে মেইল করেছেন যে আমি ট্রাভেলিং স্যার, ক্যান আই লিভ দ্য মিটিং স্যার, আই ওয়াজ ইন দ্য মিটিং সো ফার। আচ্ছা, আইডিটা চ্যাটে লিখে দিন। লিখে দিয়েছে, এন্ড আমি আপনাকে মেইলও করে দিয়েছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে। সো এইটা দিয়ে কি হইলো, আমাদের শেয়ার্ড মেমোরি অ্যাক্সেস হইলো, ক্রিয়েট হইলো। ঠিক আছে, এখন এটা আমার অ্যাটাচ করতে হবে টু মেক ইট রানিং বেসিকলি। অ্যাটাচ করার কোড হইলো এইটা। ঠিক আছে, এইটা দিয়ে আমরা এই ফাইলটা অ্যাটাচ করে দিচ্ছি উইথ মাই প্রসেস, বেসিকলি উইথ মাই প্রসেস। ধরেন আমি P1, আমি আমার প্রসেসের সাথে এটা অ্যাটাচ করে দিতে চাইতেছি, এইটা হবে এইটার থ্রুতে। ঠিক আছে, এগুলার আসলে ওইভাবে ভ্যালু গুলো আপনাদের না বুঝলে হবে, জাস্ট ফার্স্টেরটা মাথায় রাখলে হবে যে এস এম আইডি তে এই এস এম আইডিটা পাঠানো লাগে, দেন হলো নাল, দেন হলো জিরো। তাও যদি প্যারামিটার গুলো দেখি, আর এস এইচ এম অ্যাটাচই তো ছিল, রাইট? হ্যাঁ অ্যাটাচই ছিল, হ্যাঁ অ্যাটাচ। এটার প্যারামিটার গুলো কি কি? অ্যাটাচিং দ্য শেয়ার্ড মেমোরি টু অ্যান অ্যাড্রেস স্পেস। সো শেয়ার্ড মেমোরি আইডি যাবে ফার্স্টে, যেটা আপনার গেটের থ্রুতে পাইছি। For the second and third parameters, null and zero should be used respectively, as we are going to use system assign addresses space for the shared memory. তো সিস্টেম আমার জন্য যা অ্যাসাইন করে তাই আমরা নিয়ে কাজ করব। সো ওই দুইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। SHMAT returns a void pointer to the memory. If unsuccessful, it returns a negative integer. So এটার একটা এরর চেকিং আছে মোস্ট প্রবাবলি, না এখানে নাই। সো নেগেটিভ ভ্যালু দিবে যদি কোনো এরর হয় বেশি। সো এইটাই। দেন হইলো বাফারে লিখলাম, হ্যাঁ এইবার হলো বাফারে লিখার পর, আফটার রিডিং, সেন্ডিং ইট টু
দ্য শেয়ার্ড মেমোরি। আগেরটার মতোই পাইপেও আমাদের এমন ছিল, আগে ইনপুট নিছি, দেন আমরা পাইপে অ্যাসাইন করছি। সিমিলারলি স্ট্রিং কপি দিয়ে, এটা হলো যে কোনো ডাটা হইতে পারে, তো স্ট্রিং নিয়ে নিছি আমরা আগে। সো আগে ডাটাটা রিড করছি, বাফারে নিছি, রিড কিন্তু জিরো কোড দিয়ে হয়, দেন ওইটা আমরা ওই স্পেসের থ্রুতে এস এম এ কপি করে নিয়ে গেলাম। এস এম কি ছিল আমাদের? এস এম ছিল এই যে ফার্স্টে যে শেয়ার্ড মেমোরি স্পেস আমরা মেনশন করছিলাম ওইটা, ঠিক আছে? সো ওইখানে আমরা পাঠাই দিলাম। এইখানেই কিন্তু এই জিনিসটা অ্যাটাচ করা হয়েছে, যে ওই শেয়ার্ড মেমোরির সাথে আমরা কিভাবে অ্যাটাচ করছি, ঠিক আছে? শেয়ার্ড মেমোরির সাথে আমরা ডকটায় যাই, শেয়ার্ড মেমোরির সাথে অ্যাড্রেস স্পেসটা অ্যাটাচ করছি, ওইটা একটা স্পেস ছিল। দেন এখন এটা জিনিসটা কাজ করবে। সো রাইটিং কমপ্লিট বাই প্রসেস ইআইডি দিয়ে, দেন হলো ডাটা রিটার্ন কি ছিল ওইটা আমরা রিড করে দেখতে পারবো, ঠিক আছে? এইভাবে চাইলে আমরা ক্যারেক্টারের কম টাইপ কাস্ট করে এসএম এ যা আছে তা প্রিন্ট করে দেখতে পারি। এটা গেল আমার সেন্ডিং পার্ট। সেন্ডিং পার্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, হোপফুলি নাই। প্রসেস যেটা আমরা প্রসেস হিসেবে, ধরেন মাল্টিপল প্রসেসই হইলো, ডাজেন্ট ম্যাটার, ডাটাটা পাঠাইলাম শেয়ার্ড মেমোরিতে। এখন দেখি রিসিভে কি আছে। রিসিভেও আগের মতন ভয়েড পয়েন্টার, বাফার, এসএমআইডি। এখন এখানে খেয়াল করেন ডিফারেন্সটা কি। এখানে আমাদের আইপিসি ক্রিয়েট ছিল না, এখানে কিন্তু আইপিসি ক্রিয়েটটা নাই। এটার রিজন হইলো যেটা আমি ফার্স্টেই বলছিলাম, যে আমাদের এটা কি আছে এখনো, দেখি তো। হ্যাঁ, এই যে ফার্স্ট প্রসেসটা অ্যাসাইন করে, ওই ক্রিয়েট করে, দেন অন্যান্য প্রসেস কি করে, জাস্ট রিড করে বা অ্যাক্সেস করে বা মানে ডাটা এন্টার করে। হি ডাজেন্ট নেসেসারি ক্রিয়েট আনাদার শেয়ার্ড মেমোরি, রাইট? ওরা কিন্তু আগের শেয়ার্ড মেমোরিটাই অ্যাক্সেস করে, জাস্ট পাসওয়ার্ডটা জানা লাগে বা কিটা জানা লাগে। সো এই জিনিসটাই এই লাইনে হচ্ছে, ঠিক আছে? কারণ এখানে আমার আইপিসি ক্রিয়েটের কোনো কমান্ড এখানে দিই নেই। সো আলটিমেটলি যেটা রিসিভ করতেছে ওইটা প্রিন্ট করলাম, দেন প্রসেস অ্যাটাচ টু শেয়ার্ড মেমোরি, এটা আবার অ্যাটাচ করা লাগে। সো এটা হইলো প্রিন্ট এফ পিআইডি এসএমআইডি, এগুলো জাস্ট প্রিন্ট করছি, দেন অ্যাটাচ করছি, দেন আলটিমেটলি আমরা ওইটা রিড করতে পারছি ডিটা, ঠিক আছে? এখন লাস্টে যেটা বলছিলাম, যে প্রসেস থ্রি এর কাজ কি। প্রসেস থ্রি এর কাজ হলো, বা লাস্ট প্রসেসের কাজ হলো, যে লাস্ট অ্যাক্সেস করছে, ডিস্ট্রয় করা, রাইট? সো ডিস্ট্রয়ের লাইনটা আমরা কোড লিখছি, সেটা হলো এইটা, দিস ইজ ডিস্ট্রয়, ডিস্ট্রয় বাই লাস্ট প্রসেস। দেখেন কেমনে ডিস্ট্রয় করছে। আম, আপনার শেয়ার্ড মেমোরির আইডিটা নিছে, আইপিসি রিমুভ আইডি বা আরএমআইডি যেটাই বলেন, এটা হলো আপনার একটা ইনবিল্ট কমান্ড বা ইয়া, আর হলো নাল পয়েন্টার। সো এটা যদি দেখি কি কি আছে, SMID is the shared memory ID returned by the SM get. IPC removed is the flag responsible to remove the sharing memory. So remove করতে হইলে আমরা এইটা দিই, containing the SHM ID. After all the tasks are done, all cooperating processes, shared memory should be removed. After shared memory is removed, it no longer exists. So এটা আমাদের স্পেসে আর থাকবে না, ঠিক আছে? তো এটা আমি একটু দুইটা ভাবে রান দিয়ে দেখাবো। ফার্স্টে ইউজুয়াল একটা রান দিই। এটা কই আছে আমাদের, সিডি ডট ডট এলএস, শেয়ার্ড মেমোরি, আচ্ছা, সিডি। আচ্ছা, এখানে আমি কোটেশন ইউজ করছি কেন, হোপফুলি বুঝছেন। কারণ আসলে এই ফাইলের মাঝখানে, নামের মাঝখানে আপনার স্পেস ছিল, নট আপনার ইয়া কি বলে, আন্ডারস্কোর। আন্ডারস্কোর থাকলে এই গ্যাঞ্জামটা লাগতো না, তাহলে আমরা জাস্ট এই যে এটার মতো নিতে পারতাম। সো এটার মধ্যে কি কি ফাইল আছে আমার, সেন্ড আছে, রিসিভ আছে। সেন্ডটা আগে রান দিই, জিসিসি, হ্যাঁ। আচ্ছা, ওভার আইটি করি না, সেন্ড ওয়ান ডট সি। ও আচ্ছা, ওইটার আগে তো দেখানো লাগতো, যে আইপিসিএস দিয়ে দেখাই। আচ্ছা,
দেখেন আপনারা আপনাদের পিসিতে রান দিলে ডিফারেন্ট হবে জিনিসটা। আইপিসিএস জিনিসটা কি একটু দেখি। আইপিসিএস দিলে আপনার মেসেজ কিউতে কারা আছে, শেয়ার্ড মেমরি সেগমেন্টে কারা আছে, সেমাফোর অ্যারেতে কারা আছে, এইসব ইনফো থাকে। এখন আপনারা যদি কেউ ভার্চুয়াল মেশিন ইউজ করে থাকেন, তাদের এই স্পেসটা পুরোটা খালি থাকে। ঠিক আছে, শেয়ার্ড মেমরি সেগমেন্ট ইউজুয়ালি খালি থাকে, নাও থাকতে পারে। এটাই যেটা থাকবে সেটা হইলো আমরা যখনই কোনো কাজ করি, র্যামে কাজ করি, যেটা বলতেছি শেয়ার্ড মেমরি ইউজ হয়। কারণ কি, আমি যে এই যে আপনাদের ধরেন একটা ইন্টারফেস দেখাইতেছি, এটা গ্রাফিক্স ইউজ করতেছে না, আমাদের গ্রাফিক্স কার্ড ইউজ করতেছে, ওইটার কিছু রিসোর্সেস ইউজ করতেছে, ওইটা শেয়ার্ড মেমরির থ্রু ও নিজেও অ্যাক্সেস করে। আমি যদি ধরেন এখানে একটা, মানে আপাতত এই লিস্টটা হোপফুলি একটু মনে আছে কি আছে, আমি যদি এটা একটু চেঞ্জ করি, মনে হয় ওইখানেও চেঞ্জ হবে। কারণ এটা এখন আবার যদি আইপিসিস রান দিই, চেঞ্জ কি হয়েছে আহ, চোখে পড়তেছে না। উম, এটার থ্রুতে তাহলে হয় না। আচ্ছা, কোনো অন্যান্য প্রসেস যদি আমি অন অন করি বা অফ করি, আরেকটা প্রসেস কি করা যায়, আহ, এটা যদি অন করি, দেখি এবার চেঞ্জ হয়েছে কিনা। 831, হ্যাঁ এই যে নতুন একটা প্রসেস আসছে দেখছেন। সো আমাদের এই সব প্রসেসরাও কিন্তু শেয়ার্ড মেমরি ইউজ করে আর নির্দিষ্ট জায়গা দখল করে। সো আপনারা কিন্তু আবার এই যে লিস্ট দেখতেছেন, এগুলা আবার ডিলিট করে দেন না, বা সরি মানে প্রসেস ক্লোজ করে দেন না, তাহলে আপনাদের ইন্টারনাল কোনো কাজ অফ হয়ে যাবে। বাট যারা ভার্চুয়াল মেশিন ইউজ করতেছেন, হোপফুলি তাদের এটা খালি শো করে, না করলেও ডাজেন্ট ম্যাটার, এটা আসলে অন্য কোনো কাজ হইতেছে আসলে। এখন আমরা যে শেয়ার্ড মেমরিটা ক্রিয়েট করছি ওইটা কি এখানে আছে? ওইটা অ্যাকচুয়ালি এখনো মানে এখানে আসে নাই। ওটার সাইজ কত ছিল? 1024। দেখেন 1024 কিছু আছে, এখনো নাই, কারণ আমরা এখনো রান দেই নাই, জাস্ট কম্পাইল করছি কোডটা, রাইট? সো এখন যদি কোডটা রান দেই, কি ছিল, সেন্ড ছিল, ডট স্ল্যাশ সেন্ড। এইবার দেখেন আইডি অফ দ্য সেন্ডার প্রসেস, এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এটা একটু পরে আমরা দেখতেছি আবার। ধরেন আমি সেন্ড করলাম ABCDEF, ঠিক আছে, এটা আমি সেন্ড করলাম, এটা কিন্তু এখনো রিসিভ করি নাই বা রিড করি নাই, কিছু না। আমার প্রসেস তাহলে চালু আছে, শেয়ার্ড মেমরি চালু আছে। আমরা এখন যদি আইপিসিএস রান দিই, এইবার দেখেন আসছে কি, 39429 এই নামে, ও না সরি 39429 না, কি তো এইটা 9831, এই যে দেখেন 98318, এটা হলো আমার শেয়ার্ড মেমরি আইডি। এই আইডির নামে এখন কিন্তু একটা এখানে অ্যালোকেশন হয়েছে। আর এটা দেখেন, এটা কিন্তু ডেস্ক না। এই স্ট্যাটাসটা দিয়েও বুঝবেন যে এটা আপনি নিজে ক্রিয়েট করছেন, আর এটা হলো আপনার পিসি নিজে কাজ করতেছে, ওটা ডিফারেন্ট জিনিস। এখন এই মেমোরি স্পেসটা দখল হয়েছে, ঠিক আছে, এইটা দখল হয়েছে, এটার মধ্যে আমাদের কাজটা হবে। তো আমি ABCDEF এটা স্টোর করছি, এটা এখন রিসিভ করতে চাই। তো রিসিভের কোডটা রান দিই, রিসিভ, এটা মনে হয় REC দেওয়া, ডট স্ল্যাশ, আচ্ছা এখন আবার আইপিসিএস রান দিই, এটা দিয়ে একটা জিনিস, না এটার পরে রিসিভ। দেখেন কি আসে, আমি কিন্তু কোনো ইউজার ইনপুট দেই নাই, জাস্ট এই রিসিভ ফাইলটা রান দিছি। ও কি করছে, শেয়ার্ড মেমোরিতে যে এই যে ABCDEF পাইছে এন্ড ওটা প্রিন্ট করছে। সো শেয়ার্ড মেমোরিতে কি হইতেছে, ডাটা স্টোর হইতেছে। সো মাল্টিপল প্রসেসেস ক্যান নাও অ্যাক্সেস দ্য সেম ভ্যালু, রাইট? সেম ভ্যালু অ্যাক্সেস করতে পারতেছে। এখন যদি আমি আইপিসিএস রান দিই, এখন দেখেন ওই প্রসেসটা বা ওই শেয়ার্ড মেমোরি কিন্তু আর নাই, কারণ আমাদের রিসিভের কোডের শেষে এই যে রিমুভের কোডটা ছিল, ঠিক আছে, রিমুভের কোডটা ছিল, যার কারণে এই জিনিসটা হচ্ছে। এখন একটা জিনিস একটু করি, ঠিক আছে, এখন যেটা করব সেটা হলো আম, আগেরটা সেন্ডেরটা, এটা কয়েকবার রান দিই, ঠিক আছে। আপনার সেন্ড দেই, A দিই, এটা আবার রান দিই, B দেই, এটা আবার রান দিই, C দিই। এইবার হলো আমি একটু রিসিভেরটা রান দিই, রিসিভেরটা কম্পাইল করলাম, রান দিলাম, দেখেন কি আসছে।
রিসিভ কি আমার এবিসি আসছে? এবিসি কিন্তু আসে নাই। দেখছেন, রাইট কিন্তু আমি এও করছি, বিও করছি, সিও করছি, বাট রিড আসছে সি। যেটা আমি ফার্স্টেই বলছিলাম যে দ্য প্রসেসেস ক্যান অনলি ফেচ দ্য লাস্ট ভ্যালু। আপনি এ বি সি তিনবার শেয়ার্ড মেমোরিতে ইনপুট নিছেন, বাট ও কিন্তু এ বি অ্যাক্সেস করতে আর পারতেছে না। অন্যান্য প্রসেস কি অ্যাক্সেস করতে পারতেছে? অনলি দ্য লেটেস্ট ভ্যালু। এটা একটু আপনার মাথায় রাখা লাগবে বেসিকলি, যে শেয়ার্ড মেমোরি এমনে কাজ করে। এখন আমি এটা যতবারই রিসিভ রান দিই, ও আচ্ছা, এটার একটা গ্যাঞ্জাম হইলো। আমি যেহেতু এটারে কিল করে দিছি রান দেওয়ার পরে, সো দিস ক্যান নট গেট দ্য ওল্ড ভ্যালু, রাইট? দেখেন, পুরান ভ্যালু কিন্তু আর পাইতেছে না। এখানে অলরেডি সব এরর টেরর দেওয়া শুরু করছে। এখন ধরেন যদি এটা আমি বাদ দিই, আমি প্রসেস ক্লোজ করতেছি না আপাততর জন্য, তখন কি হবে? সেন্ড ডট সেন্ড ওয়ান ডট সেন্ড টু, আপাতত দুইবারই রান দিই। আর রিসিভ রান দিই, রিসিভ কল দিই। ডাটা টু রিসিভ হয়েছে, আবার রিসিভ কল দিই, আবার টু, আবার রিসিভ দিই, আবার টু। দেখেন, প্রসেস চেঞ্জ হয়েছে, বাট দ্য আইডি ইজন্ট চেঞ্জিং। ও সরি, আইডিও চেঞ্জ হয়েছে, প্রসেস আইডি চেঞ্জ হয়েছে, কি সেম আছে, কারণ আমার কোডে কি এক্সপ্লিসিটলি মেনশন করা, ডাটা সেম আছে। বাট এখন যদি আইপিসিএস রান দিই, দেখেন শেয়ার্ড মেমোরিতে স্টিল জিনিসটা আছে, এই জিনিসটা আমার রিমুভ হয় নাই। কারণ এটা কিন্তু খুব ইনএফিশিয়েন্ট কাজ করছি, এখন আমার রিমুভ দিতে হবে। রিমুভ দিতে হলে এটা আবার এডিট করলাম। বাট এটা বোঝানোর জন্য মেইনলি যে আপনাদের যতক্ষণ ওই প্রসেস রানিং থাকবে, লেটেস্ট ভ্যালুটাই রিসিভের থ্রুতে আপনি পাবেন, বা আপনি যে কোনো প্রসেস দিয়ে যদি ডাটা রিড করেন, লেটেস্ট ভ্যালুটা পাবেন, নট দ্য ফার্স্ট ভ্যালুস। তো প্রথম ভ্যালুগুলো না কিন্তু কাইন্ড অফ আছে, বাট আপনি অ্যাক্সেস করতে পারতেছেন না আলটিমেটলি। ঠিক আছে? তো এখন আমি যদি আবার আম, এটা রান দিই, কল দিই, আসলো, সেকেন্ড বারে আসবে না। এখন হলো আমার প্রসেসটা কিল হয়ে গেছে। এখন যদি আইপিসিএস এ যাই, ওই প্রসেসটা আর নাই, বা শেয়ার্ড মেমোরিটা আর নাই। ঠিক আছে? কারণ এই কোডের থ্রুতে ওই জিনিসটা রিমুভ করে দেয় বা ডিস্ট্রয় করে, যেটা আপনার প্রত্যেক কোডের শেষেই থাকা উচিত যখনই আপনারা আলটিমেটলি এটা নিয়ে কাজ করবেন, শেয়ার্ড মেমোরি। ঠিক আছে? সো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে বা কিছু জানতে চান? যেটা হইতেছে, ফার্স্টে এসএইচএম গেট দিয়ে আমরা আইডিটা পাচ্ছি, এসএম আইডি, ওটা ক্রিয়েট হইতেছে, শেয়ার্ড মেমোরি অ্যাক্সেস হইতেছে, ক্রিয়েট হইতেছে, অ্যাটাচ করতেছি আমরা এই কোডের থ্রু। এটা সবসময় খেয়াল রাখতে হবে। দেন লাস্টে রিডের পর ডাটাটা কপি করে ওইটাতে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে? শেয়ার্ড মেমোরিতে। এরপরে অন্য কোনো প্রসেস ধরেন রিসিভ করলো, ওর কিন্তু আর ক্রিয়েট করা লাগতেছে না, এটাও মাথায় রাখতে হবে যে আমার ক্রিয়েট করা লাগতেছে না, অলরেডি শেয়ার্ড মেমোরি ক্রিয়েট হয়েছে। যদি আবার ক্রিয়েট করি তাহলে ওইটা আসলে একটা সেপারেট ক্রিয়েশন হইতেছে আসলে। এটা গেল। আর যেটা বললাম, লেটেস্ট লেটেস্ট ডেটাটা পাবে, যতবারই আপনি রান দেন লেটেস্ট ডেটাটা পাবে। আর ডিস্ট্রয় অবভিয়াসলি মাথায় রাখবেন। এটার জন্য কিন্তু এই যে আমাদের হয়ে গেল ফাংশন কন্ট্রোল, এটা আনা লাগতেছে। ঠিক আছে? ফাংশন কন্ট্রোলের মাধ্যমে এটা অফ হইতেছে আলটিমেটলি। ফাইল কন্ট্রোল, ফাইল কি বলতেছে, ফাইল কন্ট্রোল দিয়ে আমাদের আলটিমেটলি অফ হইতেছে। ফাইল কন্ট্রোল হোক বা এটার ক্ষেত্রে মনে হয় এসএইচএমই হয়ে যায়। সো কারো কোনো কোয়েশ্চেন শেয়ার্ড মেমোরি নিয়ে? আচ্ছা, হোপফুলি নাই। আহ আচ্ছা, তো এটা হইলে আমাদের লাস্ট কনসেপ্ট যেটা আজকের, সেটা হলো আপনার মেসেজ পাসিং। মেসেজ পাসিং, মেসেজ পাসিং, এটা মনে হয় ম্যাক যারা আছেন তারাও পারবেন, বাট লিনাক্স বেস সবগুলোতে আসলে থাকে। এটা বেটার দেন দ্য প্রিভিয়াস ওয়ান, যেটাতে আমার শেয়ার্ড মেমোরি অ্যাক্সেস ঝামেলা হইতেছিল কিছু, বাট এটাও কিছু ইস্যু আছে। সো মেসেজ পাসিংটা ওই হয়, হয় হলো আপনার কার্নেলে। ঠিক আছে? ডিরেক্ট কার্নেল অ্যাক্সেস পাওয়া যায়। এই জন্য এইটার ক্ষেত্রে অ্যাটাচ যে জিনিসটা আমরা লাস্টটায় করছিলাম আপনার ইয়াতে শেয়ার্ড মেমোরিতে, ওই জিনিসটা এখানে লাগে না। ঠিক আছে? অ্যাটাচ ছাড়াই জাস্ট জিনিসটা হয়ে যায়।
এই ক্ষেত্রে যেটা করা লাগে, একটা মেসেজ কিউ ক্রিয়েট করতে হয়। মেসেজ কিউ, এই জিনিসটা অনেকটা শেয়ার্ড মেমোরির মতোই, আলটিমেটলি আপনার একটা অ্যারে রাখতেছি আর কি, মেসেজ কিউ। ঠিক আছে। And এটা ম্যানুয়ালি অ্যাটাচ করার কিছু নেই, অটো অ্যাটাচ হয়ে যায়। এখন মেসেজ কিউ আলটিমেটলি আপনি পাস করতেছেন কি মেসেজ, মেসেজের একটা ফরম্যাট আছে। মেসেজের ফরম্যাট হইলো কন্টেন্ট, যেটা আপনি নিজে দিবেন, ইউজার ইনপুট, এন্ড টাইপ। হ্যাঁ। তো আপনি যখন একটা মেসেজ লিখবেন, সাথে সাথে একটা টাইপও বলে দিতে হবে যে এটা হলো এই টাইপের মেসেজ, ওইটা ওই টাইপের মেসেজ। এইটার ডাটা টাইপও আপনি এক্সপ্লিসিটলি মেনশন করবেন, সেটা হলো লং ইন্টিজার। ঠিক আছে। হোপফুলি যারা 221 করে আসছেন তাদের মাথায় আছে, বাট যারা মানে আমি নিজে 220 পড়াচ্ছি, তো তো ওইখানে দেখলাম অনেকে লং ইন্টিজার চিনে না। লং ইন্টিজার কি? লং ইন্টিজার হলো বেসিক্যালি ইন্টিজারের একটা বড় ভার্সন। ইউজুয়ালি ইন্টিজার হয় আপনার 32 বাইট। লং ইন্টিজার উইথ মিনিমাম গ্যারান্টি সাইজ অফ লিস্ট 32। হ্যাঁ। সো বেসিক্যালি বড় ইন্টিজার আর কিছু। সো আপনারা যদি ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল আসলে কমই থাকে, বাট লাগে অনেক সময় এররও দেয়। সো এই জিনিসটা এভাবে কাজ করে। সো এখন একটু মেসেজের ফরম্যাটটার দিকে খেয়াল করি আমরা। ঠিক আছে। এটারে সরাই। মেসেজের কন্টেন্ট থাকে, টাইপ থাকে, বাট এগুলা আসলে বুঝায় কি? ধরেন আমরা যদি একটা মেসেজ কিউ টেবিল আকারে লিখি, ঠিক আছে, টেবিল আকারে। সো ফার্স্টে হলো ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং ধরেন 0 1 2 হইলো। দেন আমি যদি টাইপ বলি, আর দেন যদি আমি কন্টেন্ট বলি, ধরেন আমার মেসেজের টাইপ হলো 1, এটার মধ্যে আছে এ। ঠিক আছে। দেন হলো টাইপ 2, এটার মধ্যে আছে সি। দেন আছে টাইপ 3, এটার মধ্যে আবার যদি এ লিখি। দিজ আর সেপারেট মেসেজেস। ঠিক আছে। এইটা সেম ভ্যালু দেখতেছি যে আমাদের দুইটা সেম ভ্যালু, বাট টাইপ ডিফারেন্ট, এটা মাথায় রাখা লাগবে। আচ্ছা, আমার কারেন্ট চলে গেছে, যতক্ষণ পারি ততক্ষণ আসি আর কি। রুহান আছো না? জি স্যার, আছি। আচ্ছা, তোমারে আমি ইয়া দিয়ে দিতেছি, কো হোস্ট। মানে আমার হলো একটু পরে পিসি অফ হইলেও হইতে পারে আর কি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, ক্লাস চালাই জি, অফ করার দরকার নেই। তো যেটা বলতেছিলাম, টাইপ থাকে আর হইলো কন্টেন্ট থাকে। কন্টেন্ট সেম হইলো, টাইপ ডিফারেন্ট। তো আলটিমেটলি যখন আপনি মেসেজটা রিমুভ করবেন, টাইপের অনুসারে রিমুভ করতে হয়। বা যখনই একটা প্রসেস মেসেজ অ্যাক্সেস করবে, P1 P2, ও হইলো টাইপটা বলে দেয়, যে টাইপ অনুসারে ও মেসেজটা রিমুভ করে। তো এটা একটা সিরিয়াল আছে। সিরিয়ালটা হইলো, যখন ধরেন P1 লিখলো এ সি এ, P2 বললো কি আমি আসলে টাইপ 2 এর মেসেজ পড়তে চাইতেছি। ঠিক আছে। টাইপ 2, টাইপ 2 এর মেসেজ কোনটা আছে? সি আছে। তো ও যেটা করবে, এই যে ডাটাটা আছে না, রিট্রিভ করবে। সো P2 এখন রিট্রিভ করলো কি, সি পাইলো, ধরেন ও প্রিন্ট করতে চাইলো বা যা খুশি করলো, এটা নিয়ে প্রিন্ট করলো সি। এখন মেসেজ কিউতে যেটা হবে, এই পুরা স্পেসটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। এই পুরা জায়গাটা ডিলিট হয়ে যাবে। এখন হইতেই তো পারতো যে আরো ডেটা আছে আপনার টাইপ 2 এর, রাইট? বাট টাইপ 2 যখন কল হয়, ওটার নিয়ম হইলো, বা যে কোনো টাইপ, প্রথম যে ইনস্টেন্সে থাকবে ওই টাইপের শুধুমাত্র ওইটাই কল। ঠিক আছে। ধরেন আরো যদি টাইপ 2 এর ভ্যালু থাকতো, ডি থাকতো, বাট যেহেতু আমি টাইপ 2 কল দিছি, P2 টাইপ 2 কল দিছে, শুধুমাত্র ফার্স্ট ভ্যালুটাই রিমুভ হবে এই মেসেজ কিউ থেকে, এন্ড প্রিন্ট করবে বা যা খুশি ও নিজে করবে। দেন যদি P3 বা অন্য কেউ আবার টাইপ 2 কল দেয়, ওই ক্ষেত্রে রিমুভ হবে কোনটা?
এই যে এই পজিশনেরটা, কারণ এটা টাইপ টু ডেটা টাইপ, এটা রিমুভ হবে। আর রিমুভ হওয়া মানে কিন্তু ওই স্পেসটা খালি। এখন ওই মেসেজের কিউ এর মধ্যে বা শেয়ার্ড মেমোরি যেটাই বলেন, মেসেজ কিউ বেসিক্যালি, ওইটাতে আর এই ডেটাটা আর নাই। ঠিক আছে? সো আগেরটাই যেটা আমাদের ছিল, যে আমরা লেটেস্ট ডাটাকে রিড করতে পারতেছিলাম, বাট হোয়াট হ্যাপেন্স হিয়ার ইজ দ্যাট দ্য ডাটা ইটসেলফ গেটস রিমুভড। ঠিক আছে? ডাটাটা রিমুভ হয়ে যেতেছে শেয়ার্ড স্পেসটা থেকে। এখন এটার কিছু আরো আছে, সেটা হইলো আমরা কিন্তু টাইপ জিরো দিই, রাইট? টাইপ জিরো অ্যাকচুয়ালি ডাটা টাইপ হয় না usually। কারণ আপনি যখন টাইপ জিরো কল করবেন, যদি ধরেন P1ই টাইপ জিরো কল করলো, এটার মানে হইলো ইট উইল রিমুভ দ্য ফার্স্ট ভ্যালু, যেটাই ফার্স্ট অ্যাক্সেসিবল ভ্যালু আছে ওইটা রিমুভ করবে। So আমাদের এইখানে ফার্স্ট ভ্যালু কোনটা? এই যে এই পজিশনের এইটা। ঠিক আছে? সো ও হইলো এইটা রিমুভ করে দিবে। যদি আমি জিরো কল দিই, তাহলে আমার কাছে এখন এ ভ্যালু আছে। বুঝতেছি? সো আমি যদি টাইপ জিরো মেনশন করি, ও কিছু দেখবে না। জাস্ট একদম ফার্স্টে যে ভ্যালু আছে আপনার মেসেজ কিউতে, কিউ তো হোপফুলি বুঝি, অন্যান্য কোর্সেও করছি আমরা, বা লিফটের কিউর সাথে কম্পেয়ার করতে পারি। ফার্স্ট ইন ফার্স্ট আউট বেসিকলি। সো ফার্স্ট যে ভ্যালুটা আছে ওইটা রিমুভ করবো। এখন আরেকটা ভার্সন আছে এটার। আপনি যদি টাইপ -2 বলেন, ওই ক্ষেত্রে যেটা হবে, আপনার টু ডেটা টাইপ, ওয়ান ডেটা টাইপ, এই দুইটার যেই যেই ভ্যালু আছে সবগুলাকে রিমুভ করে দিবে। ঠিক আছে? সো আমার যদি আগের গুলা থেকে যেত, ধরেন একটু সরাই, যদি আবার লিখি মেসেজ কিউ টাইপ কন্টেন্ট 0 1 2 3, টাইপ হইলো 1 3 2 এ বি সি এ। হ্যাঁ, এরকম যদি হয়, কোনো প্রসেস যদি কল দেয় আপনার টাইপ মাইনাস, ওই ক্ষেত্রে ও যেটা রিসিভ করবে সেটা হইলো এ সি এ। এটার রিজন হইলো, এই -2 দেওয়ার মানে হইলো আমি 0 থেকে 2, আচ্ছা কারেন্ট এসে পড়ছে, সো রুহান কোনো সমস্যা নেই, আমি নিতে পারবো ক্লাস। ঠিক আছে? রুহান, ও হ্যালো। হ্যাঁ আচ্ছা, ইস্যু নেই, কারেন্ট এসে পড়ছে, যাই হোক। সো 0 থেকে 2 রেঞ্জের যত টাইপ আছে সবগুলাকে আমি প্রিন্ট করে দিব। ঠিক আছে? সো আমার এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এন্ড এট দ্য সেম টাইম এটা আমরা মেসেজ কিউ থেকে রিমুভ করে দিব। সো এই তিনটা ভ্যালু রিমুভ হয়ে যেতেছে, আলটিমেটলি থাকতেছে আমার টাইপ 3 ডেটা। সো আমার মাথায় রাখা লাগবে, যখন আমি -2 এক্সপ্লিসিটলি বলে দিব বা -3 যে কোনো রেঞ্জই হোক, 0 থেকে ওই পর্যন্ত যত টাইপ আছে সব টাইপের ডেটা আমি রিট্রিভ করতেছি বা এক্সট্রাক্ট করতেছি, অ্যান্ড ইট উইল বি রিমুভড ফ্রম দ্য মেসেজ কিউ। ঠিক আছে? এই কয়েকটা জিনিস মাথায় রাখলে অ্যাকচুয়ালি আর ইস্যু হওয়া উচিত না। বুঝছি মোটামুটি সবাই মেসেজ কিউতে জিনিসটা কি হইতেছে। স্যার আপনি এটা যে, কি শুধু রিমুভই, মানে আমি হ্যাঁ, তাহলে শুধু ডাটা টাইপ রিমুভ দিব হয়, কিভাবে? মানে আপনি ইনপুট দিবেন অবভিয়াসলি, বাট আগেরটাতে কি ছিল, একদম লাস্ট ডাটাটা রিড করতে পারতেছিলেন না, রাইট? জি জি। এখন হইলো আপনি টাইপ আকারে ডাটা রিড করতে পারতেছেন, মানে একটু বেটার, যে আপনার লাস্ট ডাটা লাগলেও আপনি পারবেন কেমনে, আপনি যদি ওই টাইপের ডাটাটা লাস্টে থাকে, বাট একদম ফার্স্ট ডাটাও আনতে পারবেন, টাইপ 0 দিয়ে একদম ফার্স্ট ডাটা আনতে পারবেন। টাইপ 0 মানে ফার্স্ট, বাট ডাটাটা রিমুভ হয়ে যাবে। আগে হলো ডাটাটা আপনার শেয়ার্ড মেমোরিতে থেকে যেত, বাট মেসেজ কিউতে ওই ডাটাটা রিমুভ হয়েছে, আর থাকে না যদি কখনো কেউ কল করে। ঠিক আছে? বুঝছি। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, হোপফুলি নাই। So, একটু কোডে যাই আমরা। মেসেজ পাসিং। সো সেন্ড ওয়ান আর রিসিভ ওয়ানটা খুলি। Receive one, ঠিক আছে? সো ফার্স্টে হলো একটা স্ট্রাক্ট মেনশন করব
হোপফুলি মনে আছে সবার স্ট্রাক্ট কি। এটা আপনাদের ল্যাব জিরোর পার্ট। স্ট্রাক্ট হলো ওই বলতে পারেন জাভার ক্লাসের মতন, বা পাইথনেরও তো আছে, আর জাভা স্ক্রিপ্টও আছে স্ট্রাক্ট অ্যাকচুয়ালি। একটা ডেটা টাইপ, কাস্টম ডেটা টাইপ। মেসেজ ডেটা টাইপ হলো আপনার কাস্টম, যেটার ফার্স্টে হলো টাইপ আছে লং ইন্টিজার টাইপের, আর একটা হলো বাফার আছে টেক্সট নামের 200 বাইট বিটের আর কি, বা বাইটের যেটি। সো এটা গেল মেসেজ আইডি। এটা আমাদের লাগবে ইন্টিজার মেসেজ আইডি, ওইটা পরে আসতেছি আসলে। এখানে একটা দেখার বিষয়, মেসেজটাকে কিন্তু আমরা এস ডেটা নামে রাখলাম, ঠিক আছে। এটা হলো মেসেজ ডেটা টাইপের এস ডেটা, এটা আমাদের পরে লাগবে। হুম, এখান থেকে কাজ শুরু। ধরেন প্রসেস ওয়ান আপনার মেসেজ কিউ ক্রিয়েট করলো, ঠিক আছে। ওইটা কেমনে করে, মেসেজ আইডি যে আমরা ইন্টিজার ইনিশিয়ালাইজ করছিলাম, ওইটার মধ্যে মেসেজ গেট নামে একটা ফাংশন কল করব। সেটার ফার্স্টে হইলো আগের মতোই আপনি একটা কি দিয়ে দিবেন, ঠিক আছে। শেয়ার্ড মেমরির মধ্যে একটা কি দিয়ে দিবেন, জাস্ট এটাই প্যারামিটার, আর কিছু না। কি দিবেন, মোড অফ অ্যাক্সেস বলে দিবেন, শেষ। তো আইপিসি ক্রিয়েটের থ্রুতে আপনার মোড অফ অ্যাক্সেস মেনশন করে এটা ক্রিয়েট হয়ে যাবে, গেল। দেন এরর গুলা বাদ দিলাম। হুম, আপনি ডাটা একটা রাইট করবেন, সো ডাটা রাইট করছেন বাফারে। এখন ডেটা টাইপ দেখেন, এস ডেটা আমাদের যেটা ছিল, এই যে এস ডেটা, এটার যে টাইপ ছিল ওইটা আমি এখন মেনশন করতেছি কত, এস ডেটা ডট টাইপ ইকুয়াল টু 2। এটা দিয়ে কি করতেছি, আমি বলে দিতেছি যে দ্য মেসেজ আই উইল রাইট ইজ অফ টাইপ 2। তাহলে যখনই অন্য কেউ টাইপ 2 কল দিবে আমার মেসেজটা চলে আসবে, বা আমি যদি কয়েকবার টাইপ 2 এর লিখে থাকি আমার ফার্স্ট মেসেজটা চলে আসবে, ঠিক আছে। এটা জাস্ট এক্সপ্লিসিটলি বলে দেওয়া। দেন এইটা আমার যে মেমোরি কিউ বা মেসেজ কিউ, ওইটাতে পাঠাবো কেমনে, এই যে এস ডাটা ডট টেক্সট। এই দেখেন এখানে টেক্সট ছিল না, এই যে টেক্সট, টেক্সটি নাম দিছি আমরা। এটা আমাদের আসলে দেখতে সুবিধার জন্য টেক্সটি নাম দিয়েছি, অন্য কোনো নাম দিলে সমস্যা নেই। ওইখানে জিনিসটা এখন পেস্ট হয়ে যাবে, বা কপি করলাম, কপি হবে, কপি করে পেস্ট হবে এই স্ট্রাক্টের মধ্যে, ঠিক আছে। ডাটা রিড গেল, ডাটা অ্যাসাইন গেল। এখানে কিন্তু নো অ্যাটাচ, নো অ্যাটাচ ওয়াজ ইউজড লাইক শেয়ার্ড মেমোরি, এটাও একটু মাথায় রাখতে হবে। এখন লাস্টলি মেসেজ আমি এখন সেন্ড করতে চাচ্ছি, ঠিক আছে। মেসেজ সেন্ডটা জাস্ট বাকি। সো সেন্ডটা কি, এটা আমরা কই সেন্ড করতেছি, আলটিমেটলি আমাদের মেসেজ কিউতে এই ডেটাটা সেন্ড করতেছি, ঠিক আছে। এটা রাইট করলাম, এস ডাটা যে আমাদের ডেটা টাইপ আছে, সরি মেসেজের স্ট্রাক্ট ছিল, ওইটাতে পাঠাইলাম। এখন মেসেজটা আমার সেন্ড করতে হবে। সেন্ড করতে মেসেজ সেন্ড ফাংশন, ফার্স্ট মেসেজ আইডি, মেসেজ আইডিটা কই পাইছি আমরা, ওই যে ফার্স্টে বানিয়েছিলাম মেসেজ আইডি, ওইটাতে। দেন হলো ভয়েড দিয়ে আমাদের পয়েন্টারটা মেনশন করতে হবে যে আমরা কোন ডাটাটা পাঠাইতে চাই, আমাদের এস ডাটাটা পাঠাইতে চাই, ঠিক আছে। এস ডেটা, আপনার এস ডেটা হলো ওই, এই যে এস ডেটা, এটা পাঠাইতে চাই। ওটার সাইজ জাস্ট বলে দিতে হয়, আর লাস্টে গুলো একটা ফ্ল্যাগ আছে 0, এটার একটা সিগনিফিকেন্স আছে, অত একটা আপনাদের ইম্পর্টেন্ট না, তাও যদি দেখি এখানে আছে কিনা। গেট, ওইটা তো আগেরটা গেল, যে মেসেজ গেটটা আগে দেখছি, ওইটা জাস্ট এখানে আছে। স্ট্রাক্টও আছে এখানে, এইটা হলো দেখার বিষয়। দ্য ফার্স্ট আর্গুমেন্ট মেসেজ আইডি নেয়, মেসেজ কিউটাকে রেকগনাইজ করে, তো এটা গেল। সেকেন্ড আর্গুমেন্ট মেসেজ পয়েন্টার, দ্য পয়েন্টার টু দ্য মেসেজ সেন্স টু দ্য কলার ডিফাইন স্ট্রাক্ট, ঠিক আছে। দেন হলো মেসেজের সাইজ, তারপর হলো মেসেজ ফ্ল্যাগ, ইন্ডিকেট সার্টেন ফ্ল্যাগ সাচ এস আইপিসি নো ওয়েট, এটা হলো আরেকটা কোডে আছে। রিটার্নস ইমিডিয়েটলি when no message is found in the queue। এটা বেসিক্যালি কিছু কাস্টম ভ্যারিয়েবল, মানে কাস্টম জিনিস আপনি মেনশন করা আছে, আপনার আইপিসি কতক্ষণ ওয়েট করবে, আপনার মেসেজের জন্য কতক্ষণ ওয়েট করবে, তা না হলে ওটা অন্য কিছু করবে। সো রিটার্নস ইমিডিয়েটলি when no message is found in the queue, or 0 by which process waits if there are no messages in the queue।
This call would return 0 and success and minus in 1 in case of failure. মেসেজ রিসিভটা পরে আসতেছি, তো এটা একটু পরে আসি। বেসিক্যালি সেন্ডার হলো এইটাই, আপনার আপাততর জন্য 0 দিলেই হবে, সমস্যা নেই। হ্যাঁ, এটা হলো যদি কোনো এরর হয় তখন -1, এছাড়া হলো ডাটা টেক্সট আমরা যদি দেখতে চাই আমরা দেখতে পারবো। আচ্ছা, সো রিসিভারটা একটু দেখি। আগের মতোই স্ট্রাক্ট আছে, স্ট্রাক্টের মধ্যে ক্রিয়েট আছে, এখানে চাইলে ক্রিয়েটও হইতে পারে। এটা বেসিক্যালি জাস্ট রাখা হয়েছে, এটা না রাখলেও সমস্যা ছিল না। আলটিমেটলি আমার তো মেসেজ কিউ ক্রিয়েট করাই আছে। মেসেজ টু রিসিভ, মেসেজ আইডি, হ্যাঁ এটা গেছে রিসিভ। হ্যাঁ, রিসিভটা আমাদের দেখার বিষয়, যে আমরা কি মেসেজ রিসিভ করতেছি, ঠিক আছে। সো মেসেজ আইডি নেয় ফার্স্টে, দেন হলো ভয়েড পয়েন্টার। রিড ডেটার জন্য আমরা আর ডাটা একটা ইনিশিয়ালাইজ করছিলাম যেটাতে আমরা রিড করব। সাইজ অফ ডেটা -4, এইটা কাইন্ড অফ আপনার আসলে পয়েন্টারের মতন। এটা দেখি -4টা কি, ও সরি -4টা ওই যে আপনাদের টাইপের মতন, ওই -4 টাইপের। মানে হলো কি, কই এখানে লিখি, কি হলো কমেন্ট হয় না কেন? ও আচ্ছা, এই লাইনে স্যার এই কোডগুলোকে দেওয়া হবে না? আপনাদের ড্রাইভে তো দেওয়া আছে। আমরা দেখেন একটা সেন্ট্রাল ড্রাইভ শেয়ার করে না, রুহান স্যার ও করছিল স্যার, অনেকদিন জি আগে, স্যার। ওইটাতে আছে। আচ্ছা, সো -4 মানে হইলো আপনার 0 1 2 3 4 এই টাইপের যত ডেটা আছে ওইগুলা। এই যে আইপিসি নো ওয়েট, এটার একটা কাজ আছে, সো এটা একটু দেখি। মেসেজ রিসিভ, ফার্স্ট আর্গুমেন্ট মেসেজ আইডি recognizes the message queue, গেল। সেকেন্ড আর্গুমেন্ট মেসেজ পয়েন্টার, কলার ডিফাইন, ঠিক আছে। থার্ড আর্গুমেন্ট মেসেজ সাইজ, ফার্স্ট আর্গুমেন্ট সরি ফোর্থ মেসেজ টাইপ indicates the type of message which should be read. 0, the first message of the queue will be read, ঠিক আছে। পজিটিভ ইন্টিজার reads the first message in the queue of the type, message type যেটা আমি বলছিলাম 2 টাইপের হইলে 2 এর ফার্স্ট মেসেজটা, নেগেটিভ ইন্টিজার হইলে reads the first message of the lowest type less or equal to the absolute value, and then it reads first message of type less than 5, message type 1 from 5। সো 1 থেকে 5 পর্যন্ত যত টাইপ আছে সবগুলার, আসলে 0 দেখছি তো, 0 মানে হলো ফার্স্ট, ইউজুয়ালি ফার্স্টটাও ইনক্লুড হইতো, বাট ওই যে 1 থেকে 5 আসলে সব ভ্যালু দেখা যাবে। ফিফথ আর্গুমেন্ট waits if there are no messages in the queue. IPC no wait returns immediately when no message is found in the queue. Waits if there are no message in the queue. আচ্ছা, এটা মেসেজ হলো ওয়েট করে, আর এটা মেসেজ না পাইলে এটা এক্সিকিউশন শেষ করে। এই দুইটা আমাদের আপাতত লাগতেছে না, এই দুইটাতেই আমাদের চলে। যাই হোক, আর হইলো লাস্টলি এখানেও আপনার ইয়া করা লাগে, সেটা হইলো ক্লোজ করা লাগে। সো আইবিসি আর এমআইডি এখানে ইউজ করা লাগে, 0 মেসেজ আইডি। যাই হোক, সো এটা আমরা একটু রান দিই, এর পরেরটা দিলে আর একটু বেটার বুঝবেন আসলে। এলএস দিয়ে দেখি কি আছে। আচ্ছা, রিসিভ ওয়ান ডে রান দিই। জিসিসি ও R1 receive 1, let's see, S1, আচ্ছা S1 রান দিলাম। আম, এ এই দেই ডাটা সেন্ট এ, রিসিভ কল দেই ./r1 রিসিভড, ঠিক আছে। এখন এটা আবার একটু রান দিই। আহ, আচ্ছা হ্যাঁ, এখানে তো এর এটা মেনশন করা নাই, তো সমস্যা নেই। আচ্ছা, সো
এবার দেখেন, এবার যে আমি রিসিভ দিছি, এবার কি আমার লাস্ট ডেটাটা আসছে? এবার কিন্তু আমার লাস্ট ডেটা আসে নাই, এবার আমার ফার্স্টের ডেটাটা আসছে। বাট এইটা আমরা আবার রান দিই, রিসিভ। ও আচ্ছা, ধরো ধরো, এটা একটু কমেন্ট আউট করি, নাহলে হবে না। এটা কমেন্ট আউট করলাম। সেন্ড 1 2 3। এইবার হলো রিসিভটা একটু রান দিই। হ্যাঁ, সো রিসিভ দিলে 1 পাইলাম, এরপরে আবার রিসিভ দিলে 2 পাইলাম, এরপরে আবার রিসিভ দিলে 3 পাইলাম, এরপরে আবার রিসিভ দিলে এরর পাইলাম। বাট আইপিসিএস যদি দেই, আমাদের মেসেজ কিউটা কিন্তু স্টিল রয়ে গেছে, এই দেখেন মেসেজ কিউ, হ্যাঁ রয়ে গেছে। তো এই জিনিসটা কেন হইলো? কারণ হইলো আমরা ক্লোজ করি নাই অবভিয়াসলি, সেটা একটা রিজন। আর একটা হইলো আমাদের মেসেজগুলো এখন দেখছেন, আম, যদি আগের গুলো দেখি, 1 আসছে কেন, 2 আসছে কেন, 3 আসছে কেন, বুঝছি। কারণ হইলো আমরা এখানে মেনশন করে দিছিলাম যে আমাদের টাইপ যেটা আছে -4 এর কম যেটা, সব টাইপের ডেটা আপনার রিসিভ করবে। আর এইখানে অ্যাকচুয়ালি ছিলই একটা টাইপের ডেটা, সেটা হলো 2। তো আমাদের সব ডেটা একটা টাইপই আছে আলটিমেটলি। সেখানে যদি আমি 2ও বলে দিতাম এক্সপ্লিসিটলি, তাও রান হইতো, বাট 1 দিলে কিন্তু আর রান হইতো না। ঠিক আছে, 1 দিলে রান হইতো না। তো -4 বলার কারণে এটার চেয়ে কম যা আছে সবই, ওইটা সহ সবই রিসিভ হয়েছে। এন্ড যেটা হয়েছে, আমার কিন্তু ডাটা আর শেয়ার্ড মেমোরি বা মেসেজ, সরি শেয়ার্ড মেমোরি, মেসেজ কিউতে স্টোর থাকে নাই। 1 যেবার রিড করছি সেটা কিন্তু মেইন জায়গা থেকে আমার রিমুভ হয়ে গেছে, রাইট? 2 রিড করছি কারণ 1 রিমুভ হয়ে গেছে, 3 পাইছি কারণ রিমুভ হয়ে গেছে 2। তো আলটিমেটলি ছিল হইলো এইভাবে যে মেসেজ ইকুয়াল টু 1 2 3। দেন যখনই টাইপ 2 কল হয়েছে, দেন আপনার আউটপুটে দেখাইছে কি 1 দেখাইছে, কারণ ওটা হলো টাইপ 2 এর ফার্স্ট ভ্যালু। দেন হইলো আমার 2 দেখাইছে, ওইটা আমার টাইপ 2 এর সেকেন্ড ভ্যালু। আচ্ছা, লাস্টলি 3 দেখাইছে, কারণ ওইটা আমাদের টাইপ 2 এর থার্ড ভ্যালু বা লাস্ট ভ্যালু যেটা আছে। দেন হইলো আমার আর কোনো ভ্যালু দেখাইতেছে না, রাইট? এখন সমস্যা যেটা হয়েছে, আমি যেহেতু এটা অফ করে দিছি, আমাদের আর ক্লোজ হইতেছে না, রাইট? এই জন্য মেমোরি কিন্তু সমস্যা করতেছে। এখন যদি এটা একটু মুছি, আমার মনে হয় না এটাতে আসলে কাজ হবে, তাও একটু রান দিয়ে দেখি। ওইটাতে আসলে আগের কোডটা রান দেওয়া লাগে। মেসেজ কিউ, হ্যাঁ ক্লিয়ার হয়েছে একটা, এইটা রয়ে গেছে। এইটা কি ওইটাই? 600 used by these messages। এই জন্য এই কোডটা আসলে সবসময় থাকা লাগবে, নাহলে ইস্যু হয়। আহ মেসেজ কিউ তো আগে রান দেই নেই, এই একবারই রান দিছি। এসটিটা, আচ্ছা এইটার শেষে যদি দিয়ে দিই, আচ্ছা নতুন আরেকটা ক্রিয়েট হয় নাই, আচ্ছা ঠিক আছে, তাহলে রিমুভ হইছে। আচ্ছা, সো সেন্ড 1, সেন্ড রিসিভ 1, এইটা হোপফুলি বুঝছি। 2টা আর দেখাইতেছি না, 3তে আমরা একটু যাই।
এইখানে একটু ডিফারেন্ট সিনারিও, সেটা হলো অ্যাক্সেসিং এর একটু চেঞ্জ আছে, আগের মতোই সবকিছু। ওটা যাইতেছি না এই জন্য ডিসক্রিপশনে। এইবার যেটা আমরা করতেছি, বাফারের কিছু জায়গা মেনশন করে দিতেছি, যে এবিসি এর জন্য স্পেস হলো 1 বা ডেটা টাইপ 1, ডিএফ এর জন্য টাইপ হলো 2, 3 এর জন্য ডেটা টাইপ হলো আইজেকে, সরি মেসেজ হলো এইটা, এবিসি হলো মেসেজ, এটার মেসেজ টাইপ হলো এইখানে আমরা অ্যারেতে মেনশন করে দিছি। ঠিক আছে, লং ইন্টিজার একটা অ্যারেতে মেনশন করে দিছি। দেন হলো একটা ফর লুপ চালাইছি, যেটার থ্রুতে আমরা টাইপ অ্যান্ড মেসেজ এই জিনিসগুলা আপনার বাফারে ইনক্লুড করে দিছি এই কপির থ্রুতে, রাইট? এটা যেমনি আমরা করি, বাট এটাতে যেটা হইতেছে টাইপ গুলা ডিফারেন্ট হইতেছে। আমরা ডাটা ইনপুট দিতেছি, ঠিক আছে, এখন টাইপ গুলা ইনপুট হচ্ছে, তো ডিফারেন্ট হচ্ছে আর কি। আগে জাস্ট টাইপ টু তে সব আটকে ছিল। এটা দিয়ে যেটা হবে, আমরা অ্যাক্সেসিংটা ডিফারেন্ট টাইমে করতে পারবো। আমাদের সিরিয়াল ছিল 1 2 3 4 5, বাট আমরা অ্যাক্সেস করতেছি 2 4 5 3 1। তো এটা হোপফুলি আপনারা দেখলে বুঝবেন, আবার যদি রেকর্ডিং দেখেন। এটা জাস্ট রান দিয়ে দেখে কি হয় আসলে। 2 3 ও ধুর, S1 আবার রান দিলাম। S1 এ কি আবার এডিট হয়েছে? না, রিমুভ ছিল, ঠিক আছে। আচ্ছা, S3 আমি রান দিলাম, ডাটা সেন্ড হইলো ABCDF, এটা অলরেডি লেখা ছিল। এখন আমি যদি R3 রান দিই, R3 দেখেন আস্তে আস্তে করে কি হইলো, কোডটা একটু দেখি। আর আস্তে আস্তে কেন হইলো হোপফুলি বুঝছি অনেকে। সেটা হইলো, এইখানে আমরা একটা স্লিপ দিয়ে রাখছিলাম, তো 1 সেকেন্ড পর পর জিনিসগুলো রান হয়েছে। কি রান হয়েছে? প্রথমে টাইপ 2 এর ডেটা নিছে, টাইপ 2 এ কি ছিল, ডিএফ ছিল, বাট আমাদের সিরিয়াল কি এটা ছিল, ইনপুটের ইনপুটে কিন্তু 1 আগে ছিল, সো আমরা টাইপ অনুযায়ী ডাটাগুলোকে রিট্রিভ করে নিয়ে আসছি। সো ডিএফ এলএমএন ওপিডি আইজেকে, হ্যাঁ এই অনুযায়ী। এখন যদি আবার একটু রান দিই, এটা কিছু আসে? কিছু আসবে না, কারণ আমরা কিন্তু খালি করে ফেলছি আলটিমেটলি। আরেকটা যেটা করা যেত সেটা হইলো, আবার কম্পাইল দিই, S3 একবার রান দিছি, S3 আরেকবার রান দিই, ঠিক আছে, এইবার রিসিভটা কয়েকবার রান দিই। আরে কই গেল? একবার কল দিলে টাইপ টু ডেটা গুলা আসলো, আরেকবার কল দিলাম, আসে নাই। আলটিমেটলি প্রথমবারই কিন্তু আমাদের এই যে রিমুভটা করে ফেলছি, সো ওই মেসেজ কিউটা আর থাকতেছে না। আমি যদি এই মেসেজটা ডিলিট করে দিতাম, দেন রান দিতাম, দেন হলো দুইবার কল দিলে দুইবার রিমুভ হইতো, তারপর আলটিমেটলি আমাদের মেসেজ কিউটা খালি হইতো। আইপিসিএস রান দিলে মেসেজ কিউটা আর নাই কিন্তু। এইটাই। সো বুঝছি সবাই কি হয়েছে, কি করলাম এতক্ষণ আমরা। তাহলে সিরিয়াল মেনটেনটা কি হবে সেন্ডের পার্সপেক্টিভ থেকে, তারপরে ওটার ডাটা টাইপ অনুযায়ী রেকর্ড মানে মানে এই রিসিভের যে বের হবে। দেখেন সেন্ডটা কি হইতেছে, সেন্ডটা হইতেছে এই যে এটা মেসেজ, এটার করেসপন্ডিং একটা টাইপ আমি মেনশন করে দিছি, ঠিক আছে। সো আমার সেন্ডের অর্ডারটা একটা সেন্সে মানে ম্যাটার করবে যদি আমরা টাইপ ওয়ানের আরো ভ্যালু দিতাম। বাট এছাড়া দেখেন এইখানে আমরা টাইপ গুলা মেনশন করে না, 2 4 5 3 1 এই অনুযায়ী কিন্তু আমরা ডাটাগুলা রিমুভ করতে পারতেছি, ঠিক আছে, রিমুভ করতে পারতেছি। এখানে বোঝার বিষয় হইলো যে আমাদের এখন আর ওই যে শেয়ার্ড মেমোরিতে ডাটা কোনটা আগে দিছি কোনটা লাস্টে আছে ওইটা ম্যাটার করতো না, কারণ আমরা শুধু লার্জ ডাটাটা দেখতে পারতাম, বাট এইখানে ওই জিনিসটা লাগতেছে না।
এখানে হইলো আমাদের টাইপটা ম্যাটার করতেছে। আমরা যদি ইউনিক টাইপের ডাটা দিতে থাকি তাহলে কিন্তু একদম এটা অবিকল ধরেন ইনপুট আউটপুট সিস্টেম হয়ে যেত, যে আমরা প্রতিবার যেটা চাইতেছি ওইটাই আউটপুটে শো করতে পারতেছি। বাট যদি আমরা সেম টাইপের ডাটা দেই, ওই ক্ষেত্রে প্রথম যেই টাইপটা ম্যাচ করবে ওইটাই আউটপুটে শো করবে, ঠিক আছে? এর পরের বার রান দিলে পরে ওই সেম ডাটা টাইপের অন্য কোনো ডাটা থাকলে ওইটা রিমুভ করবে আর কি। বুঝছি? আমরা যদি এই অর্ডারিংটা চেঞ্জ করতাম আউটপুটটা কিন্তু ওই অর্ডারে চেঞ্জ হয়ে যেত আর কি। আরেকটা বিষয়, এটা আপনারা যে আপনাদের মন মতো কিন্তু চেঞ্জ করতে পারবেন, কারণ এখানে জাস্ট এটা মেনশন করা আছে দেখে যে এটাই হবে এমন তো না। আপনারা আপনাদের মন মতন এখানে সিরিয়াল চেঞ্জ করবেন। দেন হলো জিরো দিলে কি হইতো, যদি ধরেন জিরো দিতাম, এখানে জিরো, তাহলে হইলো একদম ফার্স্টে যে আছে, একদম ফার্স্টে মোস্ট প্রবাবলি ছিল এবিসি, তারে হইলো রিমুভ করবে, ঠিক আছে? ওই ক্ষেত্রে আর টাইপ ম্যাটার করবে না, ওইখানে অর্ডার ম্যাটার করবে। যখন আপনি টাইপ মেনশন করে দিবেন তখন ওই টাইপের ফার্স্ট ভ্যালুটা রিমুভ করবে, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে বেসিক্যালি কাজ শেষ আসলে। সো আপনাদের ইন্টার প্রসেস কমিউনিকেশনের তিনটা মোড দেখলাম আমরা: পাইপস, দেন হইলো আপনার শেয়ার্ড মেমোরি, আর হইলো মেসেজ পাসিং। তো এই তিনটাই আপনারা দেখবেন, তিনটাই একটু কাজ করবেন। এগুলোর কিছু প্র্যাকটিস প্রবলেম আপনাদের সাথে শেয়ার করা আছে, এই ড্রাইভেই শেয়ার করা আছে। তো এগুলো একটু দেখেন, কোনো ইস্যু থাকলে আমাদের বললেন। আরেকটা হইলো আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সো অ্যাসাইনমেন্ট গুলো টাইম মতো শেষ করেন। আর ডেডলাইন যেটা দেওয়া, ওইটার থেকে যদি ধরেন 1 মিনিটও দেরি করেন আমাদের করার কিছু নাই, আপনাদের তাহলে ওটা নেক্সট ডে কাউন্ট হবে। সো অ্যাসাইনমেন্টের 1 করে মাইনাস হবে, প্রতিদিনের জন্য 1 করে মাইনাস হবে। সো মাথায় রেখেন যে কয়দিন যদি দেরি হয়, আলটিমেটলি কয়দিন দেরি করতেছেন। So, কোনো ধরনের রিকোয়েস্ট কনসিডার করা হবে না, কারণ আমরা আসলে 1 সপ্তাহের বেশি অ্যাকসেপ্ট করতেছি অ্যাসাইনমেন্টটা। জাস্ট আপনাদের 1 করে মার্ক মাইনাস হবে যদি দেরি করেন। সো টাইম মতোই সবাই দেওয়ার ট্রাই করবেন। আর যতটুকু মনে পড়ে ওই অ্যাসাইনমেন্টে মোস্ট প্রবাবলি আপনাদের ইয়াটা ইউজ করা লাগতে পারে, সিঙ্ক্রোনাইজেশন, ঠিক আছে? তো সিঙ্ক্রোনাইজেশন ইউজ করতে হইলে এখানে আপনাদের যে মিউটেক্স এর কোড দেওয়া আছে, সিমাফোরের কোড দেওয়া আছে, এগুলা ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকেই নিয়ে ইউজ করতে পারবেন, ডাজেন্ট ম্যাটার। বাট তার মানে এই না যে একদম এটাই কপি করতে হবে, যেটা আপনাদের কাছে লজিক্যাল লাগে ওইটা করবেন। আর কোনো প্লেজারিজম হইলে অবভিয়াসলি আপনারা পুরো ফুল জিরো পাবেন, ওইটা নিয়ে আর কোনো ইয়া নেই। তো নিজেরাই কোড করার ট্রাই করবেন, ঠিক আছে? সো এইটাই। আর কারো কোনো কোয়েশ্চেন কোনো কিছু নিয়ে? স্যার অ্যাটেন্ডেন্স নেবেন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিতেছি। স্টপ।